স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের লোকজন ক্লিয়ার। স্লাইড দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে এটা হচ্ছে চ্যাপ্টার 7 আমরা গতকাল শুরু করেছিলাম, রাইট? জি স্যার বুঝি নাই স্যার। চ্যাপ্টার 7টা তো গতকাল শুরু করলাম না আমরা? জি স্যার রিলেশন দেখাইছিলেন স্যার আর আর স্কয়ারের এন্ড অ্যাডজাস্টেড আর স্কয়ারের। না, আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। কিসের আওয়াজ? আওয়াজটা বন্ধ হলে আমরা শুরু করবো। একটা আওয়াজ চলতেছে এখানে। স্যার শুরু করেন স্যার। আওয়াজ বন্ধ হয়েছে? আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছ এখানে কয়টা ভেরিয়েবল টোটাল? স্যার প্রথম মডেলে স্যার কে সংখ্যক স্যার? কে সংখ্যক ওয়াই সহ নাকি ওয়াই ছাড়া? স্যার ওয়াই ছাড়া বলছি স্যার। না, ওয়াই সহ কে সংখ্যক। তুমি দেখো ভেরিয়েবলের নাম্বারিং শুরু হয়েছে x2 দিয়ে। জি স্যার। তাহলে x2 থেকে x কে পর্যন্ত গেলে x কে সংখ্যক আছে নাকি k - 1 সংখ্যক x? ওয়াই সহ কে সংখ্যক x। ওয়াই সহ হচ্ছে কে সংখ্যক। আচ্ছা, তারপর দ্বিতীয় যেটা দেখা যাচ্ছে ওটা? স্যার ওটাতে চারটা ভেরিয়েবল স্যার। তিনটা ভেরিয়েবল। এইগুলা সবগুলো হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেলের মানে এক্সাম্পল। তাহলে প্রথমটা হচ্ছে জেনারেলাইজড কে সংখ্যক ভেরিয়েবল। এরপর আমরা সংক্ষেপ করার জন্য আমরা এক্সপ্লানেটরি ভেরিয়েবল নিয়েছি দুইটা, অর্থাৎ তিনটা, মোট তিনটা ভেরিয়েবল। আচ্ছা স্যার ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো স্যার। হ্যাঁ, করো। এরপর আমরা আলোচনা করেছিলাম 8 নম্বর যে অ্যাসাম্পশনটা, এই যে নো এক্সাক্ট কোলিনিয়ারিটি বা মাল্টি কোলিনিয়ারিটি, ঠিক না? জি স্যার। এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন মাল্টি কোলিনিয়ারিটি কয় প্রকার? দুই প্রকার আলোচনা করেছিলাম আমরা, তাই না? একটা হচ্ছে পারফেক্ট বা এক্সাক্ট, আর একটা কি ইমপারফেক্ট বা ইনএক্সাক্ট। পারফেক্ট মাল্টিকুলেটের ওই যে एग्जांपल দিলাম, যেমন x2 is equal to 4x3। তাহলে x2 এবং x3 এরা যে সম্পর্কিত, এটা ডিক্লেয়ার। x2 ডিক্লেয়ার দিচ্ছে যে আমি শুধু x3 এর সাথে সম্পর্ক রাখি, আর কারো সাথে না। আচ্ছা, ইমপারফেক্ট মানে কি? x2 ডিক্লেয়ার দিচ্ছে আমি x3 এর সাথে রাখি সম্পর্ক, এটা প্রকাশ্য, তবে গোপনে তলে তলে আমি আরো অনেকের সাথে সম্পর্ক রাখি, যেমন v। সেগুলো কোথায় আছে? v এর মধ্যে আছে। তাহলে x3 এবং x2 এর সম্পর্কটা এক্সাক্ট না, এটা হচ্ছে ইমপারফেক্ট বা ইনএক্সাক্ট। এখন সম্পর্ক যেমনই হোক, যদি এই সম্পর্কগুলো লিনিয়ার হয়, যে প্রথম एग्जांपल হলো লিনিয়ার, দ্বিতীয় एग्जांपल হলো সম্পর্ক কি লিনিয়ার। লিনিয়ার হলে তখন আমরা বলবো দেয়ার ইজ কোলিনিয়ারিটি বিটুইন x2 and x3
as a result there is multicollinearity in the model. এই যে মডেলটাতে কি আছে, মাল্টিকলিনিয়ারিটি আছে। তাহলে x2 and x3 are collinear, that means they are linearly dependent. It means what? It means in the model there is multicollinearity problem. আচ্ছা, মাল্টিকলিনিয়ারিটি যদি পারফেক্ট হয় তাহলে ওএলএস এস্টিমেশন বা যে কোনো ধরনের এস্টিমেশন সম্ভব না, কারণ একটা ভেরিয়েবলকে একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা ভেরিয়েবল পাওয়া যাচ্ছে, তাহলে এই দুটো ভেরিয়েবল ডিপেন্ডেন্ট। এখানে কি করা যাবে না, যদি প্রথম সম্পর্কটা হয়, ঠিক আছে, পারফেক্ট যদি হয়, তাহলে মাল্টিকলিনিয়ারিটি, এই পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটির কারণে আমার ওই x2 এর যে কোএফিশিয়েন্ট হচ্ছে β2, x3 এর কোএফিশিয়েন্ট হচ্ছে β3, এই দুটো কোএফিশিয়েন্ট এস্টিমেট করা যাবে না। দুইটা চ্যাপ্টারের মধ্যে কোনটা ভালো করে বুঝা গেছে? কিন্তু ইমপারফেক্ট হলে কোএফিশিয়েন্ট এস্টিমেট করতে কোনো সমস্যা হবে না, হয়তো মডেলের হয়তো রেজাল্টের রিলায়েবিলিটি কমে যাবে, লেভেলস অফ ভেরিয়েন্স সেগমেন্টেশন বড় হবে। লেভেলস অফ সেগমেন্টেশন মাল্টিকলিনিয়ারিটি থাকলে ওই যে ইমপারফেক্ট মাল্টিকলিনিয়ারিটির ক্ষতি আছে, এটা একটা রোগ। মাল্টিকলিনিয়ারিটি এটা কি? এটা একটা ব্যারাম রোগ। এটা থাকলে শরীরের ক্ষতি আছে, ওই যে মডেলের ক্ষতি আছে। আমি যে এস্টিমেট পাবো এখানে ভেরিয়েন্স বড় হবে, তোমার ইনএফিশিয়েন্সি তৈরি হবে, কিন্তু মডেল এস্টিমেট করা যাবে। আর মাল্টিকলিনিয়ারিটি পারফেক্ট হলে মডেল এস্টিমেটই করা যাবে না। কেমনে করা যাবে না দেখাচ্ছি আমি। এই যে যেমন মনে করো এখানে আমি একটা মডেল নিলাম, 3 ভেরিয়েবল রিগ্রেশন মডেল, যেখানে x3 x2 এর উপরে ডিপেন্ড করে, যে ডিপেন্ডেন্স রিলেশনশিপটা দেখাচ্ছি। অর্থাৎ x2 এর মানগুলোকে আমি 2 দ্বিগুণ করে দিলে x3 পাওয়া যায়, ঠিক আছে? জি স্যার। যেমন মনে করো এরকম, এই যে পাশে দেখা যাচ্ছে x3 সমান কত? 3 স্যার। তাহলে x2 এর মানকে 2 দ্বারা গুণ করলে এইটা মনে করো দিলে, এটার নাম দিলাম x2, আর এটা হচ্ছে x3। তাহলে x2 কে দেখো, 3 কে 2 দ্বিগুণ দিলে 6 পাওয়া যায়, 2 কে 2 দ্বিগুণ দিলে 4 পাওয়া যায়, 5 কে 2 দ্বিগুণ দিলে 8 পাওয়া যায়, এই 10 পাওয়া যায়। তাহলে x2 কে 2 দ্বিগুণ দিলে x3 পাওয়া যায়। তার মানে এই দুটো কলাম একটার সাথে রিলেটেড, ডিপেন্ডেন্ট। এই যে x3 পাওয়া যায় x2 কে 2 দ্বিগুণ দিলে, ঠিক আছে? এখন দেখো প্রবলেমটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। তাহলে x3 সমান কত? টুয়াইস x2। তাহলে ওই দেখো দ্বিতীয় লাইনে x2 এর মান x3 এর মান আমি টুয়াইস x2 লিখেছি, দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে মানটা বসালাম, বসানোর পর এখন কি দাঁড়াচ্ছে? x2 দুই জায়গায় এসেছে, তাহলে আমি x2 কমন নিতে পারি। x2 কমন নিলে কত থাকে? β2 প্লাস টুয়াইস β3 না? জি স্যার। এই কমন নিলাম, তাহলে x2 কমন নিলে টুয়াইস β2, তাহলে x3 ডিসঅ্যাপিয়ারই হয়ে গেছে, x3 এর অস্তিত্ব নাই আর মডেলে। তাহলে প্রথম প্রবলেম দেখা যাচ্ছে যে x3 ডিসঅ্যাপিয়ার, গায়েব হয়ে গেছে। আচ্ছা, এখন ভেরিয়েবল কয়টা দাঁড়াচ্ছে? 2টা হয়ে গেছে ভেরিয়েবল টোটাল, y আর x2, ঠিক না? হ্যাঁ স্যার। একটা আচ্ছা, x2 এর কোএফিশিয়েন্ট এখন কত? স্যার x2 এর কোএফিশিয়েন্ট এখন স্যার β2 প্লাস 2। হ্যাঁ, তাহলে এখন আমি যদি মডেল রিগ্রেশন মডেলটা রান করি, এক পক্ষে থাকবে y আর এক পক্ষে থাকবে x2। এখন ওই যে β2 এর জায়গায় যেটা,
ওই ওই যে মানে x2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে যে x বিটা 2 প্লাস টুয়াইস বিটা 3। এখন মনে করো এই দুইটা যোগফল হিসেবে পাবো আমি, মনে করো এই যে আলফা পেলাম, মানে আমি তো একটা নির্দিষ্ট সংখ্যা পাবো রিগ্রেশন করলে, সেইটার নাম মনে করো আলফা। আলফার মান মনে করো 10। তাহলে 10 এর মধ্যে কতটুকু আছে বিটা 2 আর কতটুকু আছে টুয়াইস বিটা 3। তাহলে 10 এর মধ্যে বিটা 2 এর মান কত আর বিটা 3 এর মান কত আমি কেমনে বুঝবো? বুঝার কোনো কুদরত আছে? না স্যার, নাই। তার মানে কি? তার মানে আমি বিটা 2 আর বিটা 3 এর মানটা আমি আলাদা করতে পারতেছি না, আমি দুটার কম্বিনেশন পাচ্ছি, কিন্তু আলাদা আলাদা ভাবে আমি মান বের করতে পারতেছি না। কিন্তু আমার তো মূল রিগ্রেশন মডেলে আমার বের করতে হবে বিটা 2 এর এস্টিমেট, বিটা 3 এর এস্টিমেট। তাহলে আই ক্যান নট এস্টিমেট বিটা 2 এন্ড বিটা 3, I can estimate beta 2 plus twice beta 3, not independently beta 2 and beta 3. তাহলে আমি বিটা 2 আর বিটা 3 এর কম্বাইন ইনফ্লুয়েন্স, x2 এবং x3 এর কম্বাইন ইনফ্লুয়েন্স বের করতে পারতেছি যৌথভাবে, কিন্তু কার ইনফ্লুয়েন্স কতটুকু আলাদা আলাদা বের করতে পারতেছি না। তার মানে রিগ্রেশন, তার মানে আমি এস্টিমেট করতে পারতেছি না। এই জন্য আমরা অ্যাসিউম করে নিছি যে মাল্টিকুয়ালিটি পারফেক্ট হতে পারবে না, তবে ইমপারফেক্ট হলে সমস্যা নেই, ইমপারফেক্ট হলে মডেল এস্টিমেট করা যাবে। আচ্ছা, তারপরে এখন মডেল কিভাবে এস্টিমেট করব? ওএলএস এস্টিমেটর আমরা ফলো করব প্রথমে, ওএলএস পদ্ধতি। তাহলে ওএলএস পদ্ধতির কাজ কি? ওই ইউ ক্যাপ স্কয়ারের সামকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার মাধ্যমে এখানে যেহেতু 3 ভেরিয়েবল রিগ্রেশন মডেল, আমরা তিনটা নরমাল ইকুয়েশন পাবো। সেখান থেকে আমরা বিটা 1, ওই যে ফার্স্ট ইকুয়েশন থেকে বিটা 1 ক্যাপের মান পাবো আমরা। তারপরে সবগুলোকে সাইমালটেনিয়াসলি সলভ করে আমরা এই যে বিটা 2 ক্যাপের মান, বিটা 3 ক্যাপের মান, তারপরে ভেরিয়েন্স অফ বিটা 1 ক্যাপ, ভেরিয়েন্স অফ বিটা 2 ক্যাপ, ভেরিয়েন্স অফ বিটা 3 ক্যাপ, এগুলো পাবো। কোভেরিয়েন্স পাবো, সিগমা ক্যাপ স্কয়ার পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিগমা ক্যাপ স্কয়ার প্রথম মডেলটা কি? প্রথম মডেল হচ্ছে 2 ভেরিয়েবল রিগ্রেশন মডেল। তাহলে এখানে প্যারামিটার এস্টিমেট কয়টা? প্যারামিটার কয়টা? দুইটা। তাহলে n-2 সিগমা ক্যাপ স্কয়ার সমান সামেশন অফ ইউ ক্যাপ স্কয়ার ডিভাইড বাই n-2। আচ্ছা, ভেরিয়েবল যদি 3 ভেরিয়েবল হয় যেমন দ্বিতীয়টা, সেখানে সিগমা ক্যাপ স্কয়ার বের করার জন্য আমার ডিগ্রিস অফ ফ্রিডম কত? n-3, মানে যতটা প্যারামিটার এস্টিমেট করতে হবে ততটা। আর মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে n-k। তাহলে k মানে কি? কয়টা প্যারামিটার আছে। তাহলে প্রথমটাতে প্যারামিটার 2টা, দ্বিতীয়টাতে প্যারামিটার 3টা, তৃতীয়টাতে প্যারামিটার k সংখ্যক। তারপর হচ্ছে আর স্কয়ার। এই যে আর স্কয়ারের ফর্মুলা লিখলাম, ইএসএস ডিভাইড বাই টিএসএস, ফর্মুলাটা আছে, ওগুলো জাস্ট মুখস্থ করার বিষয়। তারপরে গেল, এখন আসো আর স্কয়ার। দেখো আর স্কয়ার সমান কি? ইএসএস বাই টিএসএস না? আচ্ছা, এখানে দেখো উপরে ইএসএস সমান কত? আর স্কয়ারের ক্ষেত্রে ইএসএস সমান কত? বিটা 2 ক্যাপ সামেশন অফ y x2, তারপর বিটা 3 ক্যাপ সামেশন অফ y x3। তাহলে এটা কি বোঝাচ্ছে? উপরে এই যে একটা ভেরিয়েবল বৃদ্ধি পাওয়ার কারণে x3 ভেরিয়েবলটা যে আমরা অ্যাড করলাম, 2 ভেরিয়েবলের জায়গায় যখন 3 ভেরিয়েবল করলাম, তখন আর স্কয়ার কি হচ্ছে? আর স্কয়ার বাড়বে না? হ্যাঁ স্যার, বাড়বে স্যার, বাড়বে। আরো বিষয় দেখো, আর স্কয়ার মানে কি? ইএসএস বাই টিএসএস। তো
এই রিগ্রেশন মডেলে আসো, মনে করো রিগ্রেশন মডেল দ্বিতীয়টা ধরো, প্রথমটা দ্বিতীয়টা কম্পেয়ার করো। কালকে ওইগুলো বলেছি আমি। এই ইউ, এটা এই ইউ বড়, নিচের ইউটা বড়? স্যার প্রথম ইউটা বড় স্যার। প্রথম ইউটা বড়। তাহলে ইউ এর এই যে সামেশন অফ ইউ ক্যাপ স্কয়ার, এটার নাম কি? আরএসএস। আরএসএস, হ্যাঁ স্যার। সামেশন অফ ইউ ক্যাপ স্কয়ার আরএসএস না স্যার? তাহলে ইউ, এই যে এখানে x3, এই যে এই পার্টটাকে, এটাকে যখন আমি u1 থেকে বের করে নিয়ে আসলাম, এটা মনে করো u1, এটার নাম দিলাম মনে করো u1। এটার নাম দিলাম মনে করো u2। তাহলে x3 আগে কোথায় ছিল? 1 নম্বর মডেলে u1 এর ভিতরে, তাই না? এটাকে যখন বের করে নিয়ে আসলাম তখন UI হালকা হয়ে গেছে, তো ছোট হয়ে গেছে তো নাকি? হ্যাঁ স্যার, ছোট হয়ে গেছে। তাহলে ওটা যখন ছোট হয়ে গেছে, সামেশন অফ ইউ কেবল তো ছোট হয়ে গেছে না? হ্যাঁ স্যার। মানে আরএসএস ছোট হয়ে গেছে, তো আরএসএস যদি ছোট হয়ে যায়, ইএসএস টা বড় হয়ে যাবে না? জি স্যার। ইএসএস বড় হবে, আর ইএসএস যদি বড় হয়, তাহলে এই যে ফর্মুলা দেখো, ইএসএস যদি বড় হয়, ইএসএস বাই টিএসএস, এটাও কি হবে? বড় হবে। বড় হবে। তার মানে কি, ভেরিয়েবলের সংখ্যা যত বাড়বে আর স্কয়ার মান তত কি হবে? বাড়বে। এখন আর স্কয়ার মান বড় হলে এই জন্য আমরা খুশি হতে পারি না, কারণ আর স্কয়ার এর মান ভেরিয়েবল বাড়লেও বাড়তে পারে। এখন আর স্কয়ার আসলে কি দেখায়? বাই ডেফিনিশন আর স্কয়ার হচ্ছে কি বলে এটাকে, তোমার গুডনেস অফ ফিট, তাই না? এটা গুডনেস অফ ফিটের একটা মেজার তো নাকি? জি স্যার। গুডনেস অফ ফিটের একটা মেজার। এখন ভেরিয়েবল সংখ্যা বাড়ার কারণে যদি আর স্কয়ার বাড়ে, এটাতে খুশি হওয়ার কোনো কারণ না। কারণ কি, গুডনেস অফ ফিট তো শুধু ভেরিয়েবল সংখ্যা বাড়ালেই যে বাড়বে এমন কোনো কথা নাই। গুডনেস অফ ফিট অর্থাৎ আমার মডেলের ফিটনেস কতটুকু আছে, এটা আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো নাকি? যেমন আমার বডির ফিটনেস, এটা কি শুধু আমার খাওয়ার উপরে নির্ভর করে, নাকি আমার এক্সারসাইজ, আরো অনেক কিছু নিয়ম কানুন মেনে চলার মধ্যে, ঠিক মতো ঘুমানো, অনেক কিছুর উপর ডিপেন্ড করে? স্যার আদার অনেক ফ্যাক্টর আছে সবগুলোর। একটা মডেলের গুডনেস অফ ফিটও শুধু নাম্বার অফ ভেরিয়েবলস এর উপর ডিপেন্ড করে না। ইয়েস, যতগুলো ভেরিয়েবল রেলিভেন্ট আমার সবগুলোকে ইনক্লুড করতে হবে। এখন রেলিভেন্ট ভেরিয়েবল ইনক্লুড করার পরেও গুডনেস অফ ফিট নাও বাড়তে পারে। কেন? কারণ হচ্ছে যে আমার মডেল, মনে করো মডেল এটা যদি লগ লিনিয়ার মডেল হয় বাস্তবে, অথবা রেসিপ্রোকাল মডেল হয়, আমি যদি লিনিয়ার মডেল রান করি, তাহলে তো আমার ওটা আমার একটা মিস্টেক নাকি, এরার। তো এরার করা মানে তো গুডনেস অফ ফিট কম থাকা, তাই না? তাহলে আমার মডেলের মধ্যে মনে করো আমার মডেলের রাইট ফাংশনাল ফর্ম আমি ইউজ করি না, আমি এরার ঘটাইছি, অর্থাৎ গুডনেস অফ ফিট ভালো হওয়ার কথা না, কিন্তু নাম্বার অফ ভেরিয়েবল বাড়ানোর কারণে আর স্কয়ার মান বেড়ে গেছে। তাহলে আর স্কয়ার মান বেড়ে গেলে তো আমার খুশি হওয়ার কোনো কারণ নাই, বা গুডনেস অফ ফিট হয়েছে, বৃদ্ধি পাইছে, এটা কনক্লুড করার, এটার এই উপসংহার টানার কোনো সুযোগ নেই নাকি? কিন্তু এক্স এর মান বাড়লে ডিগ্রি গুডনেস অফ ফিট বাড়তেছে, অর্থাৎ আর স্কয়ার এর মান বাড়তেছে। এক্স এর মান বাড়লে আর স্কয়ার এর মান বাড়তেছে। গুডনেস অফ ফিট বাড়ুক বা না বাড়ুক, আর স্কয়ার মান কিন্তু বাড়তেছে। এখন এই বাড়াটা, এটা তো তাহলে একটা প্রবলেম না নাকি? আমার আর স্কয়ার মানটা বাড়তেছে কিসের কারণে? ভেরিয়েবল সংখ্যা যদি আমি বাড়াই, স্যার ওই ভেরিয়েবলের সংখ্যা বাড়ানোর কারণে। হ্যাঁ, এখন ভেরিয়েবল এই যে যেমন মনে করো তোমার এখানে মডেল 1 এর আর স্কয়ার যা হবে, মডেল 2 তে আর স্কয়ার আর একটু বেশি হবে, মডেল 3 থেকে আর স্কয়ার আর একটু বাড়বে, বুঝছো? এখন মডেল আর স্কয়ার মান বাড়লে যে আমি খুশি হবে এমন কোনো কারণ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা,
এখন আর স্কয়ার এর মান তো এই যে নাম্বার অফ ভেরিয়েবল যদি আমি বাড়াই আর স্কয়ার মান তো বাড়তেছে, মডেল 1 থেকে মডেল 2 তে গেলে বা মডেল 2 থেকে মডেল 3 তে গেলে আর স্কয়ার এর মান বাড়তেছে, কিন্তু আবার এই আর স্কয়ার যে বাড়তেছে এইটা এক্স এর সংখ্যা বৃদ্ধির কারণে আর স্কয়ার মানটা বাড়তেছে, বাস্তবে বাড়তেছে কিনা, অর্থাৎ মডেলের সঠিক গুডনেস অফ ফিট বৃদ্ধি পাওয়ার কারণে আর স্কয়ার মান বাড়তেছে কিনা এটা আমার বোঝার কোনো সুযোগ নাই। এইজন্য আমরা কি করব, এক্স বৃদ্ধির কারণে যে আর স্কয়ার এর মান বাড়তেছে তাকে আমরা নিউট্রালাইজ করব, অর্থাৎ এক্স বৃদ্ধির প্রভাবটাকে আমরা কিছুটা চেপে ধরবো, এটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব। কিভাবে? বাই অ্যাডজাস্টিং ইএসএস and TSS with their degrees of freedom। ঠিক আছে, এই যখন আমরা আর স্কয়ার কে এই যে আর স্কয়ার এর যে ইএসএস এবং টিএসএস আছে এটাকে যদি তাদের ডিগ্রিস অফ ফ্রিডম দ্বারা আমরা অ্যাডজাস্ট করি তাহলে কি হবে, তাহলে আমার আর স্কয়ার এর বৃদ্ধিটা একটা কম হবে, এটা বৃদ্ধির মাত্রাটা কমে যাবে। দেখো এই ফর্মুলাটা দেখো, আর স্কয়ার এর ফর্মুলা আমরা গতকাল দেখাইছি। তাহলে উপর অংশটা হচ্ছে যে টিএসএস ইএসএস, নিচেরটা হচ্ছে টিএসএস। টিএসএস ফিক্স থাকবে, কিন্তু আমার এক্স এর সংখ্যা যত বাড়াবো উপরের এই যে আরএসএস টা কমে যাবে। আরএসএস কমা মানে এই অংশটা কি হবে, ছোট হবে। এই অংশটা ছোট হওয়া মানে আর স্কয়ার বড় হবে। এখন আমি যদি উপর অংশটাকে তার ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে আমি ভাগ করি, ডিগ্রিস অফ ফ্রিডম আস্তে আস্তে কি হবে, নাম্বার অফ ভেরিয়েবল যত বাড়বে এই যে ইউ ক্যাপ সামেশন অফ ইউ ক্যাপ স্কয়ার এইটার ডিগ্রিস অফ ফ্রিডম তত ছোট হবে না, অর্থাৎ কে এর মান বাড়বে তো নাকি। তাহলে আরএসএস কে তার এই যে আরএসএস কে তার ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে আমি কি করলাম, ভাগ দিলাম n মাইনাস কে। তাহলে ভেরিয়েবল বাড়ানো মানে কি কে এর সংখ্যা বাড়ানো, ভেরিয়েবল বাড়া মানে কি কে এর মান বাড়াতো। জি স্যার। ভেরিয়েবল একটা ভেরিয়েবল বাড়লে কে এর মান 1 বাড়বে। তাহলে দেখো কে এর মান n মাইনাস কে এর মধ্যে যদি কে এর মান বাড়ে, এই যে এখানে আমি হাইলাইট করলাম, n মাইনাস কে এর মধ্যে যদি কে এর মান বাড়ে তাহলে n মাইনাস কে কি হবে, ছোট হবে। n মাইনাস কে ছোট হবে। আচ্ছা n মাইনাস কে ছোট হলে আরএসএস বাই n মাইনাস কে কি হবে, বড় হবে। তাহলে টিএসএস বাই n মাইনাস কে এটা তো n মাইনাস 1 এটা তো ফিক্সড, এটা ফিক্সড থেকে উপরটা যদি কি হয় ছোট হতে থাকে বড় হতে থাকে, তাহলে টোটাল এই ভাগফলটা কি হবে, বড় হবে স্যার। বড় হবে না, বড় হবে। টোটাল ভাগফলটা কি হবে, বড় হবে। তাহলে একটা বড় সংখ্যা যদি 1 থেকে বিয়োগ করি তাহলে বিয়োগফলটা কি হবে, ছোট হবে। তার মানে কি এই যে অ্যাডজাস্টেড আর স্কয়ার আর বার স্কয়ার এটা আর স্কয়ার থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, আমরা এই এই যে আর স্কয়ার এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস আরএসএস বাই টিএসএস। এই আরএসএস কে তার ডিগ্রিস অফ ফ্রিডম দ্বারা অ্যাডজাস্ট করলাম আর টিএসএস কে তার ডিগ্রিস অফ ফ্রিডম দ্বারা অ্যাডজাস্ট করলাম, করার পরে এইটাকে আমরা এখন বলতেছি অ্যাডজাস্টেড আর স্কয়ার। আর এই অ্যাডজাস্টেড আর স্কয়ারটা আর স্কয়ার থেকে কি হবে, ছোট হবে, আমরা দেখাবো। আচ্ছা এখন দেখো এটাকে আমরা এবার আরেকটু মডিফাই করতেছি। তাহলে এটাকে এই যে আমরা এই যে এইভাবে লিখলাম, উপর হচ্ছে আরএসএস বাই n মাইনাস কে, নিচে হচ্ছে সামেশন অফ y স্কয়ার n মাইনাস কে n মাইনাস 1, সামেশন অফ y স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1 হচ্ছে আমার টিএসএস বাই n মাইনাস 1। আচ্ছা এই যে উপরে সামেশন অফ ইউ ক্যাপ স্কয়ার ডিভাইড বাই n মাইনাস কে এটা সমান সিগমা স্কয়ার না, সিগমা ক্যাপ স্কয়ার না। জি স্যার। ওই পাশে লিখলাম 1 মাইনাস সিগমা ক্যাপ স্কয়ার উপরে। আচ্ছা সামেশন অফ y স্কয়ার মাইনাস n মাইনাস কে এটার মানে কি, সামেশন অফ স্মল y মানে কি, এটা এরকম না, y মাইনাস y বার স্মল y মানে কি y মাইনাস y বার না, মনে আছে তো নাকি। জি স্যার।
এই যে y মাইনাস y বার ছিল, তাহলে সামেশন অফ y মাইনাস y বার হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1, এটা কি? এটা y এর ভেরিয়েন্স না? জি স্যার। পাশে লিখেছি s স্কয়ার y মানে y এর ভেরিয়েন্স, ঠিক আছে? তাহলে আমরা অ্যাডজাস্টেড আর স্কয়ারকে এই যে এই ফর্মুলা দিয়ে আমরা, এই যে যেটা লাল করে দিলাম, এই ফর্মুলা দিয়ে আমরা দেখাতে পারি। তাহলে তোমাকে যদি মনে করো সিগমা ক্যাপ স্কয়ারের মানটা দেওয়া হলো, তারপরে y এর ভেরিয়েন্স দেওয়া হলো, তাহলে তো অ্যাডজাস্টেড আর স্কয়ার বের করতে পারবো, তাই না? জি স্যার। পারা যাবে তো? যেমন তোমাকে এই যে এটা দিলাম, মনে করো n এর মান দিলাম 64, তারপরে সিগমা ক্যাপ স্কয়ারের মান দিলাম, y এর মান দিলাম। এই যে এখানে কোশ্চেন, এই যে এখানে কোশ্চেনটা আমি লিখেছি, দেখো আমি যদি তোমাকে দিই ইউ আর গিভেন RSS equal to 150 and variance of y equal to 100 and n equal to 500, n equal to 500. রিগ্রেশন মডেল হচ্ছে 3 ভেরিয়েবল রিগ্রেশন মডেল, ঠিক আছে? 3 ভেরিয়েবল রিগ্রেশন মডেল। এখন আর স্কয়ার আর অ্যাডজাস্টেড আর স্কয়ার দুইটাই বের করো, পারা যাবে তো নাকি? জি স্যার। পারা যাবে। তাহলে কি করবে? এই যে এই ফর্মুলাটা ইউজ করবে, 1 মাইনাস সিগমা ক্যাপ স্কয়ার। সিগমা ক্যাপ স্কয়ার কত হবে বলো তো দেখি? সিগমা ক্যাপ স্কয়ার ফর্মুলা কি? পাশেই তো ফর্মুলা আছে, সামেশন এই যে এটা। ইউ হ্যাড স্কয়ার n মাইনাস k। তাহলে কত? সামেশন অফ ইউ ক্যাপ স্কয়ার কত দেওয়া আছে? এখানে কোশ্চেন দিছি, পরীক্ষা যদি এরকম আসে সামেশন অফ ইউ ক্যাপ স্কয়ারের মান দেওয়া আছে এখানে কত, সেটা 150 স্যার। 150 স্যার। 150। তাহলে এটাকে আবার n মাইনাস k দিয়ে ভাগ দিতে হবে না? জি স্যার। n মাইনাস k কত? 497। n হচ্ছে 500, জি স্যার। ভেরিয়েবল হচ্ছে k হলো 3 স্যার। 3 ভেরিয়েবল রিগ্রেশন মডেল, অর্থাৎ এখানে প্যারামিটার 3টে আছে। জি স্যার। 497। তাহলে তো এখন আমি সিগমা ক্যাপ স্কয়ার বের করে ফেললাম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। তারপরে ভেরিয়েন্স অফ y দেওয়া আছে 100, তাহলে নিচে s স্কয়ার y এর মান কত? এই যে এটা 100 স্যার। 100, এই তো। তাহলে এরকম মান থাকলে তুমি যদি তোমার যদি ফর্মুলা বের করতে পারবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখাচ্ছি এখানে আমরা আর স্কয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কয়ারের রিলেশন। এটা তো অ্যাডজাস্টেড আর স্কয়ারের ফর্মুলা, এটার সাথে আর স্কয়ারের কি সম্পর্ক? তাহলে দেখো আর স্কয়ার সমান এই যে আবার আগের মতো ফর্মুলাটা লিখলাম, 1 মাইনাস RSS বাই n মাইনাস k ডিভাইড বাই TSS বাই n মাইনাস 1। তাহলে এটাকে আমরা ভেঙে এই যে এরকম লিখতে পারি, এইরকম। আচ্ছা, তারপরে তাকে ভেঙে লিখতে পারি আমরা n মাইনাস 1 divided by n minus k, তারপরে RSS by TSS, এরকম লেখা যায় না? এই যে এই অংশটা। জি স্যার। ভেঙে লিখলাম আর কি একটু? হ্যাঁ স্যার, লেখা যায়। জি স্যার।
খাতায় লিখছেন। হ্যাঁ, এবার RSS ডিভাইড বাই TSS সমান কত? এই যে এটা দেখো, এখানে কি লেখা আছে? RSK সমান 1 মাইনাস RSS বাই TSS। তাহলে RSS বাই TSS সমান কত? R স্কয়ার মাইনাস 1 মাইনাস RSK, 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস RSK। তাহলে এই যে এখানে দেখো লিখলাম আমি, এই যে 1 মাইনাস, তারপরে ব্র্যাকেটের ভিতরে লিখলাম 1 মাইনাস R স্কয়ার, 1 মাইনাস RSS বাই TSS এর মান বসাইছি। ঠিক আছে? 1 মাইনাস R স্কয়ার আর ওই যে n মাইনাস 1 ডিভাইড বাই n মাইনাস k। ঠিক আছে? यस স্যার। তাহলে এই 1 মাইনাস R স্কয়ার এটা কি? এটা হলো যে RSS বাই TSS এর মান বসালাম। তাহলে এখন এখানে এখন ক্লিয়ার হয়ে গেছে R স্কয়ার আর অ্যাডজাস্টেড R স্কয়ারের রিলেশনশিপটা। ঠিক আছে? এই যে এটা। তাহলে এই রিলেশনশিপ থেকে এখন আমরা R স্কয়ার আর অ্যাডজাস্টেড R স্কয়ার একটা বাড়লে আরেকটা কি হয় আমরা রিলেশনশিপ গুলো আমরা দেখব। তবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই রিলেশনশিপ থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে R স্কয়ার অ্যাডজাস্টেড R স্কয়ার থেকে বড়। R স্কয়ার বড় অ্যাডজাস্টেড R স্কয়ার থেকে ছোট। হ্যাঁ, আর অ্যাডজাস্টেড R স্কয়ার ছোট হবে। এই যে দেখো, এই যে এখানে আমরা লিখলাম ওই ফর্মুলাটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। R স্কয়ার, এই যে অ্যাডজাস্টেড R স্কয়ারের ফর্মুলাটা লিখলাম আমরা। R স্কয়ার দিয়ে যে ফর্মুলাটা ওটা লিখলাম এখানে। এখন k এর মান যদি 1 এর থেকে বড় হয়, প্রথমে k এর মান 1 এর সমান মনে করো। k এর মান যদি 1 এর সমান হয়, নিচে n মাইনাস k সমান কত? n মাইনাস 1 না? হ্যাঁ স্যার। n মাইনাস 1 হয়ে যাবে, তাহলে ওটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকতেছে? 1 মাইনাস, তারপর মাইনাস 1 দিয়ে ভিতরে গুণ করে দিবে 1 মাইনাস 1 প্লাস R স্কয়ার। তাহলে R স্কয়ার ইকুয়াল টু অ্যাডজাস্টেড R স্কয়ার, তাই না? यस স্যার। তখন যদি k এর মান 1 হয়, এখন k এর মান তো 1 হওয়ার প্রশ্নই আসে না, কারণ k এর মান 1 হওয়া মানে মডেলের মধ্যে শুধু ইন্টারসেপ্ট আছে, আর কিছু নাই, তাই না? কমপক্ষে k এর মান কমপক্ষে 2 হবে। স্যার। যদি 2 ভেরিয়েবল রিগ্রেশন মডেল হয় k এর মান 2 হবে। তাহলে k এর মান যদি 2 হয় মনে করো, 1 এর থেকে বড়, তাহলে এই ভাগফলটা n মাইনাস 1 ডিভাইড বাই n মাইনাস k, এই ভাগফলটা কি হবে? 1 এর থেকে বড় হবে। ভাগফলটা কি হবে? 1 এর থেকে বড় হবে নাকি ছোট হবে? স্যার আবার একটু প্রথম দিয়ে বললে ভালো হতো। k এর মান যদি 2 হয়, স্যার তাহলে নিচে ছোট হয়ে গেল না, উপরে তো n মাইনাস 1 এটা কনস্ট্যান্ট। এখন k এর মান যদি 2 হয় মনে করো, তাহলে n থেকে 2 গেলে এটা আরো ছোট হয়ে গেল না? জি স্যার। উপরেরটা থেকে নিচেরটা ছোট না? জি স্যার ছোট। এর থেকে বড় হয়, তাহলে নিচেরটা ছোট হলে এই ভাগফলটা 1 এর বড় না? জি স্যার। জি স্যার। এই ভাগফলটা 1 এর বড়। এই ভাগফলটা 1 এর বড় হলে ক্যালকুলেট করে দেখবা যে অ্যাডজাস্টেড R স্কয়ার R স্কয়ার থেকে ছোট হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ভেরিয়েবল সংখ্যা বাড়তে থাকলে ওই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর তত বড় হবে। যত ভেরিয়েবল সংখ্যা যত বাড়বে, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, এই যে n মাইনাস 1 ডিভাইড বাই n মাইনাস k, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা তত বড় হয়ে যাবে নিউট্রালাইজ করার জন্য, আর যে অ্যাডজাস্টেড R স্কয়ারের মানকে এটা বড় হবে, অর্থাৎ R স্কয়ার মান তত মানে কম রেটে বাড়তে থাকবে, অর্থাৎ অ্যাডজাস্টেড R স্কয়ার R স্কয়ার থেকে ছোট হবে। ঠিক আছে? মানে সে যে R স্কয়ার যে উপরের দিকে উঠতেছে বাড়তেছে, তাকে একটু টেনে ধর আর কি, আর অ্যাডজাস্টেড R স্কয়ার তাকে টেনে ধরবে ওই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে। আচ্ছা, 2 নম্বর আর একটা রিলেশন, R স্কয়ার যদি 1 হয়, অ্যাডজাস্টেড R স্কয়ার এবং R স্কয়ার দুটো সমান হবে। এখানে দেখা R স্কয়ার মান 1 বসিয়ে দেখো, R স্কয়ার মান যদি 1 হয়, ভিতরে 1 মাইনাস 1 কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। 0 হয়ে গেলে বাইরে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের সাথে গুণ করলে কত হয়?
জিরো তাহলে অ্যাডজাস্ট আর স্কয়ার সমান কত তাহলে 1, তাহলে আর স্কয়ার মান 1 হলে অ্যাডজাস্ট আর স্কয়ার মান 1, তার মানে দুইটা সমান। ঠিক আছে? জি স্যার। এই আচ্ছা স্যার জিরো আসলে সবগুলো জিরো হবে না স্যার? 1 সবগুলো জিরো। আর স্কয়ার মান যদি 1 হয় তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে 1 - 1 0 হয়ে গেছে না? জি স্যার। 0 দিয়ে ওই যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলাম সেটাও 0 না? জি স্যার। তাহলে অ্যাডজাস্টেড আর স্কয়ারের মান কত? 1 না? জি স্যার ঠিক আছে। তাহলে আর স্কয়ার মান 1 হলে অ্যাডজাস্টেড আর স্কয়ারের মান 1, তার মানে দুইটা সমান। জি স্যার। এই আর কি। আমরা এটা এই যে এখানে এভাবে লিখতে পারি, যেভাবে লিখতে পারি, যখন আর স্কয়ার মান 1 তখন অ্যাডজাস্টেড আর স্কয়ার মান 1, দ্যাট মিন্স তারা দুইটা সমান, দুইজনের সমান। আচ্ছা এখন আরেকটা রিলেশন দেখাচ্ছি আমরা। সেখানে বলা হচ্ছে আর অ্যাডজাস্টেড আর স্কয়ার ইভেন নেগেটিভ হতে পারে। ঠিক আছে? কখন? আর স্কয়ার মান যদি শূন্য হয়। আর স্কয়ার শূন্য মানে কি, ওয়াই এর মধ্যে যে ভেরিয়েশন, এক্স ভেরিয়েবল গুলো সেই ভেরিয়েবলের বিন্দু মাত্র কি করে না, এক্সপ্লেইন করে না। এই যে আর স্কয়ার মান শূন্য, তার মানে কি এক্স ভেরিয়েবলস ক্যান নট এক্সপ্লেইন দ্য ভেরিয়েশন ইন ওয়াই। যে এরকম যদি অবস্থা হয় তখন অ্যাডজাস্টেড স্কয়ার হবে নেগেটিভ, আর স্কয়ার মান যদি শূন্য হয়। এই যে আমাদের এই ইকুয়েশনে দেখো, অ্যাডজাস্টেড স্কয়ারের ইকুয়েশনে দেখো, আর স্কয়ার মান যদি শূন্য হয় তাহলে 1 মানে শূন্য সমান 1, তাহলে অ্যাডজাস্টেড স্কয়ার সমান কত হচ্ছে? 1 - n1 ডিভাইডেড বাই n - k। দেখো আমি দেখাচ্ছি। এই এখন আর স্কয়ার মান যদি শূন্য হয়, এটা সমান যদি শূন্য হয় তাহলে কি দাঁড়াচ্ছে ফলাফল? ভিতরে কত? 1 না? 1 - 0 মানে 1 তো নাকি? জি স্যার। তাহলে 1 দিয়ে যদি আমি n - 1 কে n - 1 বাই n - k কি গুণ করি, এই যে এটাই হবে তাই না? জি স্যার। আচ্ছা তাহলে এবার কি লিখতে পারি? ও কোথায় গেল? এই যে এখানে। আমি নিচে n - k লসাগু নিলাম, তাহলে উপরে কি হবে? n - k কে n - k মাইনাস n প্লাস 1, ঠিক আছে? এরকমই তো নাকি? ঠিক কিনা? স্যার বুঝি নাই স্যার এটা। কেন তোমার বীজগণিত বুঝো না? নিচে n - k আমি লসাগু নিছি, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কিভাবে আসে এটা না বুঝলে কি ঘটনা কি? এটা কি শুনাইলাম আমাকে? দেখো না বুঝার কি আছে? আচ্ছা স্যার লসাগু বুঝছি স্যার। লসাগু নিছি, জি স্যার।
n মাইনাস কে লসাগু নিয়েছি, n মাইনাস কে দিয়ে 1 কে গুণ করে দিলাম n মাইনাস কে, তারপরে আবার n মাইনাস কে কে লসাগুকে ওইটা দিয়ে ভাগ দিলাম 1, তারপরে এবার 1 দিয়ে উপরে গুণ করে দিলে মাইনাস n মাইনাস 1 হচ্ছে প্লাস 1। ঠিক আছে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে উপরে n মাইনাস কে মাইনাস n, n n ক্যান্সেল না? জি স্যার। n n যদি ক্যান্সেল হয় তাহলে কি থাকে? 1 মাইনাস কে তো নাকি? জি স্যার। 1 মাইনাস কে থাকে উপরে, নিচে n মাইনাস, নিচে হচ্ছে n মাইনাস কে। ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন কে এর মান তো 1 এর থেকে বড় হবে। টু ভেরিয়েবল রিগ্রেশন মডেলেও কে এর মান 1 এর থেকে কি হবে? বড় হবে। তো কে এর মান যদি 1 এর থেকে বড় হয়, উপরের এই অংশটা কি হবে? তা নেগেটিভ হবে। নেগেটিভ। তাহলে পুরো অংশ নেগেটিভ হয়ে যাবে। জি স্যার। তখন কি হবে? তখন আর স্কয়ার নেগেটিভ। অ্যাডজাস্টেড আর স্কয়ার, অ্যাডজাস্টেড আর স্কয়ার কি হবে? নেগেটিভ। নেগেটিভ। এই বুঝা গেছে ঘটনা? ইয়েস স্যার। জি স্যার। তাহলে তার মানে কি? তার মানে অ্যাডজাস্টেড আর স্কয়ার ইভেন নেগেটিভ হতে পারে। তাহলে আর স্কয়ার গেল। এখন হচ্ছে যে আর স্কয়ার তো বের করলাম, ঠিক আছে, এবার আর স্কয়ার এর মধ্যে তুলনা করা যাবে কিনা, দুইটা আর স্কয়ার এর মধ্যে আমি তুলনা করতে পারবো কিনা। যেমন এখানে আমি দুটো মডেল লিখলাম, একেবারে নিচে দেখো, একটা হচ্ছে y ক্যাপ ইকুয়াল টু 2.6911, আর একটা হচ্ছে লগে আছে। এখানে যদি আর স্কয়ার দেখাই নাই, যদি আর স্কয়ার দেখাই বা উপরে একটা মডেল লিখেছি, একটা হচ্ছে লগ দিয়ে আর একটা লিনিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো মডেলের আর স্কয়ার যদি বের হয়, আমি কম্পেয়ার করতে পারবো কিনা যে নিচেরটার আর স্কয়ার উপরেরটার আর স্কয়ার হচ্ছে যে বেশি, সুতরাং নিচেরটার মডেল নিচেরটা ভালো, এরকম বলা যাবে কিনা প্রশ্ন। তোমাদের কি মনে হয়? এটা আরেকবার বলবেন স্যার। এখানে দুটো মডেল দেখতে পাচ্ছ, একটা লগ দিয়ে আর একটা লিনিয়ার। জি স্যার। প্রশ্ন হচ্ছে এই দুটো মডেলের আর স্কয়ার তুলনাযোগ্য কিনা, মানে আমি বলতে পারবো কিনা একটা আর স্কয়ার এর মান বেশি, সুতরাং সেই মডেলটা ভালো, এরকম বলার উপায় আছে কিনা। স্যার এখানে তো স্যার একটা তো স্যার 3টা ভেরিয়েবল, একটাতে 2টা ভেরিয়েবল স্যার। ওটা কোনো সমস্যা না স্যার। একটা তো সমস্যা অন্য জায়গায়। স্যার লনের মডেল, এই জন্য বলতে পারবো না স্যার। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। স্যার লনটাকে মনে উঠে ফেলতে হবে তাহলে। স্যার একটা লন আছে আর একটা লন নাই, এই জন্য স্যার আর স্কয়ারটা কম্পেয়ার করা যাচ্ছে না। কম্পেয়ার করা যাচ্ছে না, কেন যাবে না? স্যার একটা লনের মডেল আর একটা স্যার নরমাল স্যার। তো কি সমস্যা তাহলে? সমস্যা সমস্যা বলতে হবে না। স্যার আপনি কয়েকটা মডেল পড়াইছিলেন, লনের মডেলটার নামটা মনে হচ্ছে না। সব ঠিক আছে, আর স্কয়ার এর কি সমস্যা? আর স্কয়ার তো গুডনেস অফ ফিট দেখায়, মানে মডেলের ফিটিংটা কতটুকু। যেমন তোমার বডির ফিটনেস, তারপরে ফাহিমের বডির ফিটনেস, দেখো ফিটনেস দেখায় মডেলের ফিটনেস। তাহলে সমস্যা কোন জায়গায়? তুলনা করা যাবে কিনা, যদি না যায় সমস্যা কোন জায়গায়, কেন যাবে না, আর গেলে কেন করা যাবে।
স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম না দেখে এই জন্য করা যাবে না। স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম না হলে মডেলের আর স্কয়ার কম্পেয়ার করা যায় না, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম হলে কম্পেয়ার করা যাবে। যেমন আমি একটা মডেল দিলাম, এখন এই যে এটা সিএম মানে হচ্ছে চাইল্ড মর্টালিটি, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে আর একটা মডেল দিলাম, এটাও চাইল্ড মর্টালিটি রিলেটেড। স্যার ওইখানে আরএসপিটা দেখা যাচ্ছে না। যাবে, ব্যবস্থা করতেছে। এই এখন দেখা যায়? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দেখো দুটাতেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে চাইল্ড মর্টালিটি, তবে প্রথমটাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, দ্বিতীয়টাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। এফএলআর মানে হচ্ছে ফিমেল লিটারেসি রেট। এখানে নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন মানে হচ্ছে ফিমেল লিটারেসি রেট যত বাড়বে চাইল্ড মর্টালিটি তত কমবে। এখন একজনে সন্দেহ করলো যে শুধু ফিমেল লিটারেসি রেট দিয়ে তো চাইল্ড মর্টালিটি কমবে না, আমার বউ শিক্ষিত, ঠিক আছে, এখন আমার ছেলে মেয়ে সুস্থ থাকতে হলে তো তাদেরকে ভালো ভালো খাওয়াতে হবে, তারপরে ভালো জায়গায় ট্রিটমেন্ট নিতে হবে, আর ভালো খাওয়াতে গেলে ভালো ট্রিটমেন্ট নিতে গেলে টাকাও লাগবে। তখন ওই যে পার ক্যাপিটা জিএনপি প্রথম মডেলে দেখো, সেটাকেও নিয়ে আসতে হবে, আরেকজন সেটা নিয়ে আসলো, তাহলে পরের মডেলে আর স্কয়ার বড়, তাই না? দেখো তো আগের মডেলে, প্রথম মডেলে আর স্কয়ার বড়, প্রথম মডেলে আর স্কয়ার বড়। এই দুটো আর স্কয়ার কিন্তু তুলনার যোগ্য, কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম, ঠিক আছে? এই দুটো আর স্কয়ার তুলনার যোগ্য, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম। স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুই জায়গাতেই চাইল্ড মর্টালিটি, তাই না? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম হলে তুলনা করা যাবে, কারণ কি? কারণ হচ্ছে এই যে বলা হচ্ছে আর স্কয়ারের ডেফিনিশন। আর স্কয়ারের ডেফিনিশন কি? আর স্কয়ার হচ্ছে প্রপোর্শন অফ দা ভেরিয়েশন ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রপোর্শনটা, যে প্রপোর্শন এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা এক্সপ্লেন করা হচ্ছে, তাহলে কি কোন ভেরিয়েশন? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশন। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো দুই জায়গায় সেম, তাই না? ইয়েস স্যার। এই জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম হলে, যেহেতু আমি আর স্কয়ার মেজার্স দা ভেরিয়েশন ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and the dependent variable in both models are same, so that's why two r square can be compared. এই যে এখানে নিচে যে एग्जांपल দিয়েছি, কিন্তু উপরে যে দুটো মডেল আমি লিখলাম log y equal to this y equal to this, ওখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম না। এখন ওখানে যদি মনে করো প্রথম মডেলের আর স্কয়ার বেশি, দ্বিতীয় মডেলের আর স্কয়ার কম, এই দুইটা মডেল কম্পেয়ার করা যাবে না। কথা ক্লিয়ার কিনা? বুঝছি স্যার। প্রথম দুইটা মডেলের আর স্কয়ার কে কম্পেয়ার করা যাবে না। আর ওয়াই আর লন ওয়াই সেম না? কেমনে সেম হলো? দুটো দুই জিনিস তো। তুমি মনে করো ওয়াই বলছিলাম, স্যার তো বলছিলাম এটা স্যার। তোমার কথাকে তো আমি নো করি নাই, তোমার কথার পক্ষে তো বক্তব্য দিচ্ছি। না স্যার, কনফার্ম করে দিন না স্যার। কনফার্ম এখন হইছো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। যেহেতু দুইটা দুই ভেরিয়েবল আর আমার আর স্কয়ার দেখা যায় ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশন, তাহলে একটাতে দেখাচ্ছে যে log y এর ভেরিয়েশন,
প্রথম মডেলে আর স্কয়ার কি দেখাচ্ছে লগ ওয়াই এর ভেরিয়েশন, আর দ্বিতীয় মডেলে আর স্কয়ার কি দেখাচ্ছে ওয়াই এর ভেরিয়েশন। তাহলে লগ ওয়াই এর ভেরিয়েশন আর ওয়াই এর ভেরিয়েশন পার্থক্য আছে না? জি স্যার। তার মানে কি, তার মানে হলো যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঠিক না রেখে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সব মিল থাকলেও তুমি দুটো ভেরিয়েবলকে দুটো মডেলকে কম্পেয়ার করতে পারবে না। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঠিক রেখে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঠিক না থাকলেও সমস্যা নাই, তুমি মডেল কম্পেয়ার করতে পারবা, আর স্কয়ার কম্পেয়ার করতে পারবা। ঠিক আছে? তাহলে এটা গেল, এগুলো পরীক্ষা আসবে কিন্তু মাথা রাখিও, পরীক্ষা দিব আমি। তারপর আরেকটা হচ্ছে যে গেম অফ ম্যাক্সিমাইজিং আর স্কয়ার বা অ্যাডজাস্টেড আর স্কয়ার। এখানে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে আর স্কয়ার মান খুশি হলে অনেক রিসার্চার, সরি আর স্কয়ার মান বড় হলে অনেক রিসার্চার খুশি হয়। এই যে এখানে বলা হচ্ছে সামটাইমস রিসার্চার্স প্লে দ্য গেম অফ ম্যাক্সিমাইজিং আর স্কয়ার, দ্যাট মিন্স দে বিকাম হ্যাপি ইফ দে ফাইন্ড এ হাই আর স্কয়ার or adjusted R square। তাহলে আর স্কয়ার মান বেশি হলে রিসার্চার অনেক সময় খুশি হয় যে এটা আমার মডেলের এক্সপ্লানেটরি পাওয়ার বেশি, মডেলের গুডনেস অফ ফিট বেশি। কিন্তু বলা হচ্ছে যে আর স্কয়ার মান বেশি হলে খুশি হওয়ার কোনো কারণ নাই। আর স্কয়ার মান নাম্বার অফ রিগ্রেসার বৃদ্ধি পেয়েও আর স্কয়ার মান বাড়তে পারে। মডেলের বেসিক ফুড কি বলে এটাকে, যেমন আমার বডির ফিটনেস না বেড়েও আমার বডির ওজন বাড়তে পারে। বিষয়টা অনেকটা এরকম। তো এখন তোমার তাহলে আমরা খুশি হওয়ার, যেমন মনে করো আর স্কয়ার অনেক হাই, কিন্তু আর স্কয়ার অনেক হাই মানে কি আমার এক্স ভেরিয়েবল গুলো ওয়াই এর ভেরিয়েশনকে এক্সপ্লেন করে। তার মানে কি এক্স ওয়াই কে সিগনিফিকেন্টলি এফেক্ট করে, এটাই তো ইন্ডিকেট করে নাকি। আর স্কয়ার মান বড় হওয়া মানে কি ওয়াই এর মধ্যে যে ভেরিয়েশন তৈরি হচ্ছে তার বেশিরভাগ এক্স ভেরিয়েবল গুলো এক্সপ্লেন করতে পারে। তার মানে কি এক্স ভেরিয়েবল গুলো ওয়াই কে এফেক্ট করে, এই তো। জি স্যার। কিন্তু যদি এরকম আমি এরকম একটা বিষয় পাই, যেমন মনে করো আমি এখানে টেস্ট করলাম, ওই যে প্রথম মডেলটা দেখো log y beta 1 plus beta 2 x2, আমি নাল হাইপোথিসিস নিলাম beta 2 is equal to 0 এবং নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তার মানে কি x2 সিগনিফিকেন্ট না, তাই না? জি স্যার। না তাহলে এমন বহু কেস পাওয়া যায় যে আর স্কয়ার মান হাই, ভেরি হাই, বাট এ পার্টিকুলার ভেরিয়েবল ইজ proved as insignificant। মানে আমি নাল হাইপোথিসিস নিলাম বিটা 3 equal to 0 and I couldn't reject the null hypothesis, অর্থাৎ আমি অ্যাকসেপ্ট করলাম। তার মানে কি x3 y কে এফেক্ট করে না। অলসো আর স্কয়ার মান বড় মানে কি x3 x2 সবাই y কে এফেক্ট করে, তাহলে কন্ট্রাডিক্টরি রেজাল্ট হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে এরকম বহু কেস তুমি যখন এমপিরিক্যালি টেস্ট করবা দেখবা যে তুমি আর স্কয়ার মান বড় পাইছো নাম্বার অফ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বৃদ্ধি করার কারণে, অথচ মেনি ইন্ডিভিজুয়াল স্লোপ কোএফিসিয়েন্ট proved as insignificant। তার মানে কি, তার মানে হচ্ছে যে আসলে আমরা আর স্কয়ার উপরে রিলাই করতে পারি না। এজন্য এখানে বলা হচ্ছে hence a high R square is not evidence in favor of the model and a lower R square is not evidence against it। মানে lower R square হলে আমার বেজার হওয়ার কোনো কারণ নাই, আবার R square হাই হলে আমি খুশি হওয়ার কোনো কারণ নেই। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমার টি এর মান, অর্থাৎ আমার টি সিগনিফিকেন্ট কিনা, আমার বিটা 2 বিটা 3 এরা সিগনিফিকেন্ট কিনা, টি এর মান বড় কিনা। টি
টি এর মান বড় হওয়ার পরে যদি আর স্কয়ার ভালো হয় তাহলে নূরুন আলা নূর, ফাইন। ঠিক আছে, এই যেখানে বলা হচ্ছে যে if in this process we obtain a high R square, well and good. On the other hand, if R square is low, it does not mean that the model is necessarily bad. ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি দেখবো, টি এর মান দেখবো। টি এর মান যদি ওকে হয় দেন এবার আর স্কয়ার হিসাব করব। টি এর মান ওকে হওয়ার পরে যদি আর স্কয়ার যদি ভালো হয় তাহলে ফাইন। এন্ড টি এর মান ছোট আর স্কয়ার হাই, তখন এখানে আমি মডেলের মধ্যে প্রবলেম আছে বলে আমি সন্দেহ করব, এবং মোস্ট প্রবাবলি ইন মোস্ট অফ দ্য কেসেস এই ক্ষেত্রে মাল্টিকুলারিটি প্রবল হয়। মাল্টিকুলারিটি যদি অ্যাকিউট হয়, সিভিয়ার হয় মাল্টিকুলারিটির সমস্যা। ওই যে কিছুক্ষণ আগে আমরা মাল্টিকুলারিটি আলোচনা করলাম না, মাল্টিকুলারিটি পারফেক্ট হলে তো মডেল এস্টিমেট করা যাবে না, কিন্তু পারফেক্ট না হোক, যদি ইমপারফেক্ট বড় হয় সম্পর্ক, ইমপারফেক্ট ঠিক আছে কিন্তু সম্পর্কের মাত্রাটা বেশি, তখন কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হয়। কি, টি এর মান ইনসিগনিফিকেন্ট কিন্তু আর স্কয়ার হাই। এজন্য আমরা ওই আর স্কয়ার হাই হলে মুখস্থ খুশি হব না। আচ্ছা, এবার আসলাম আমরা ফাংশনাল ফর্ম নিয়ে। আমরা আগে আলোচনা করেছি, আবার আরেকটু দেখাচ্ছি আমরা। যেমন এই যে এটা একটা কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন। x2 মানে হচ্ছে মনে করো ক্যাপিটাল লেবার, আর x3 হচ্ছে ক্যাপিটাল, ওই যে বিটা 1 k টু দা পাওয়ার আলফা l টু দা পাওয়ার বিটার মতো আর কি। এই মডেলটার উভয় পাশে যদি লগ নিই, এই যে এরকম এরকম পাওয়া যায়। এখন লগ লিনিয়ার হয়ে গেল। তাহলে এই যে এই প্রবলেমটা আমরা রিভিজিট করতেছি। আগে আমরা পড়েছি, এখন রিভিজিট করতেছি। কেন? এটা একটু জাস্ট বোঝার জন্য যে এই যে স্লোপ কোফিশিয়েন্ট গুলার মিনিং। তাহলে যেমন এখানে বিটা 2 এর মিনিং কি? পার্শিয়াল ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু লেবার ইনপুট। মানে কি, লেবার 1% বাড়লে আউটপুট বিটা 2% বাড়ে। ঠিক আছে, তবে যেহেতু এখানে ভেরিয়েবল একাধিক, এক্সপ্লেনেটরি ভেরিয়েবল একাধিক, তখন এখানে পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি x3 ফিক্সড। এই যে সেজন্য বলা হচ্ছে হোল্ডিং দ্য ক্যাপিটাল ইনপুট কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আসো বিটা 3 এর এক্সপ্লেনেশন। সেটা কি? হোল্ডিং x2 কনস্ট্যান্ট, মানে হোল্ডিং ক্যাপিটাল কনস্ট্যান্ট, সরি লেবার কনস্ট্যান্ট। তাহলে বিটা 2টা কি? বিটা 2 হচ্ছে লেবার ইলাস্টিসিটি, পার্শিয়াল ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু লেবার, বিটা 2টা। আর বিটা 3 হচ্ছে পার্শিয়াল ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল। আচ্ছা, আর দুইটার যোগফল হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, সরি ডিগ্রিজ অফ হোমোজেনিটি। বিটা 2 প্লাস বিটা 3 এর যোগফল হচ্ছে কি? ডিগ্রি অফ হোমোজেনিটি বা রিটার্নস টু স্কেল। এই বিটা 2 প্লাস বিটা 3 যদি 1 এর সমান হয় তাহলে রিটার্নস টু স্কেল হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, মানে ডিগ্রি অফ হোমোজেনিটি 1। আচ্ছা, বিটা 2 প্লাস বিটা 3 এই ডিগ্রি অফ হোমোজেনিটি যদি 1 এর বড় হয় তাহলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। আর বিটা 2 প্লাস বিটা 3 লেস দেন 1 হলে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। ঠিক আছে, এটা জাস্ট ব্যাখ্যার জন্য নিয়ে আসলাম আমরা। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। মনে করো পরীক্ষায় এরকম একটা এক্সাম্পল দিলাম। পরের এক্সাম্পলটা ধরো। এক্সাম্পল দিয়ে বললাম যে কোএফিশিয়েন্ট এস্টিমেট গুলোকে ব্যাখ্যা করো। তাহলে log x2 এর কোএফিশিয়েন্ট কত?
log x2 এর কোএফিসিয়েন্ট কত? স্যার 0.4683 4683। এবার তাহলে এটার ব্যাখ্যা করো, ইন্টারপ্রেট করতে বলেছে। স্যার 1 ইউনিট চেঞ্জ ইন x2 1 ইউনিট 1%। স্যার 1% চেঞ্জ ইন x2 y চেঞ্জ হবে causes তুমি যেভাবে বলছো সেটা বলে causes, মানে এখানে 1% চেঞ্জ হলে সেটা কজ করবে, সেটা কারণ ঘটাবে কিসের? ওই y এর মধ্যে কত পার্সেন্ট 0.4683%। ইয়েস স্যার। মানে 1% change in x2 causes 0.4683% change in y. That means this is the elasticity. এটা হচ্ছে যে x2 যদি হয় আমার লেভার ইলাস্টিসিটি অফ আউটপুট, এবং এটা কোন ধরনের ইলাস্টিসিটি? পার্শিয়াল, যেহেতু এখানে ভেরিয়েবল একাধিক আছে। তাহলে এই যে মানে এখানে এটা হচ্ছে যে এটা কি 0.4683 জিনিসটা কি? ইলাস্টিসিটি স্যার। এটা হচ্ছে ডেল লগ y ক্যাপ। আচ্ছা হ্যাঁ, ডেল লগ y ক্যাপ ডিভাইডেড বাই ডেল লগ x না লন x, হ্যাঁ লন y লন x। তাহলে লগ কে লগের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেটা কি ইলাস্টিসিটি না? ইয়েস স্যার। ডেল লন y ক্যাপ না? ইয়েস স্যার। y ক্যাপ ডিভাইডেড বাই ডেল লন x ডেল লন x ইকুয়াল টু কত? 0.4683। এই তাহলে এটা হচ্ছে ইলাস্টিসিটি, পার্শিয়াল ইলাস্টিসিটি। of output with respect to লেবার অথবা লেবার ইলাস্টিসিটি of output keeping x3 constant, keeping capital constant। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আর স্কয়ার এর ব্যাখ্যা করো। আর স্কয়ার এর সমান কত? 0.9642। জি স্যার। তার মানে কি স্যার এক্সপ্লেনেটরি x2 and x3 combinedly 96% responsible for variation in log y। ইয়েস স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। অর্থাৎ that means this is the proportion of variation in log y which is explained by log x2 and log x3 which is 96% around। ঠিক আছে? তো একই রকম সিমিলার ব্যাখ্যা এই যে নিচে চাইল্ড মর্টালিটি বাড়লে, সরি ফিমেল লিটারেসি রেট বাড়লে চাইল্ড মর্টালিটি কমবে, ওই যে নেগেটিভ রিলেশনশিপ। আচ্ছা, তবে একটা জিনিস মাথায় রাখবে, এক্সপ্লেইন করতে বললে আগে সিগনিফিকেন্ট কিনা দেখবে। যদি সিগনিফিকেন্ট না হয়, যেমন মনে করো জিএনপি যদি চাইল্ড মর্টালিটিকে এফেক্ট না করে, তাহলে আমার তো ব্যাখ্যা দেওয়ার দরকার কি? তাহলে জিএনপি চাইল্ড মর্টালিটির কে এফেক্ট করে কিনা, তার মানে আমি করব, তার মানে কি টি টেস্ট করব। ঠিক আছে? জি স্যার। টি টেস্ট কিভাবে করব আমি? স্যার বিটা ক্যাপ সমান স্যার টি টেস্ট ইকুয়াল টু বিটা ক্যাপ মাইনাস বিটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। বিটা ক্যাপ মাইনাস কেন হবে? ওই যে জিএনপি
পার ক্যাপিটা জিএনপির পাশে যে কোফিশিয়েন্ট যেটা আছে -0.0056 ওইটাকে নিচে স্ট্যান্ডার্ড এরর আছে ওটা দিয়ে ভাগ দিব। ইয়েস স্যার। এই যে সিগনিফিকেন্স টেস্ট খালি চোখে দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে এটা 2 এর বড় হবে। উপরে 00 এর পরে 56 আছে, নিচে 00 এর পরে 19, তাহলে ছোট অনেক ছোট সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি। স্যার 3 এর কাছাকাছি হবে। তাহলে তার মানে কি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? রিজেক্টেড স্যার। নাল হাইপোথিসিস কি? নাল হাইপোথিসিস হচ্ছে যে ওই যে জিএনপি এর যে কোফিশিয়েন্ট আছে বিটা 2 এফেক্ট করে না। বিটা 2 0, ইয়েস স্যার। ওটা রিজেক্টেড। ইয়েস স্যার। তাহলে এখন আমি ব্যাখ্যা দিতে পারি কি যে এটা এফেক্ট করে জিএনপি সিএম স্টাইল মর্টালিটি কে সিএম কে এফেক্ট করে। জি স্যার। এবং নেগেটিভলি এফেক্ট করে। ওই যে নেগেটিভ সাইন আছে, মানে জিএনপি বাড়লে চাইল্ড মর্টালিটি কমবে। এটা এটা প্রায়োরি এক্সপেকটেশন, আমাদের যা আকল জ্ঞান যে এক্সপেকটেশন তার সাথে মিলেও। ইয়েস স্যার। মাথা পিছু যদি জাতীয় আয় বাড়ে তাহলে তো আমার শিশু মৃত্যুর হার কমে যাবে। আচ্ছা, এবার একটা টার্ম টপিক, সেটা হচ্ছে যে পলিনোমিয়াল রিগ্রেশন। দেখো, মাল্টিপল রিগ্রেশন আর পলিনোমিয়াল রিগ্রেশনের পার্থক্য আছে। পলিনোমিয়াল মানে হচ্ছে যে ভেরিয়েবল গুলোর পাওয়ার কত, পাওয়ার দিয়ে এই পলিনোমিয়ালটা আইডেন্টিফাই করা হয়। এখানে সেম ভেরিয়েবল, এই মডেলে ভেরিয়েবল সবগুলা হচ্ছে এক্স, তাই না? জি স্যার। কিন্তু প্রতিটা এক্স এর পাওয়ার ভিন্ন। প্রথম এক্স এর পাওয়ার 1, তারপর এক্স এর পাওয়ার 2, তারপর এক্স এর পাওয়ার এভাবে 3, এভাবে n পর্যন্ত। তাহলে এখানে কোফিশিয়েন্ট কয়টা, প্যারামিটার কয়টা? n স্যার y প্লাস n সংখ্যক প্যারামিটার হচ্ছে n সংখ্যক প্যারামিটার আছে। জি স্যার। জি স্যার। নাকি n - n + 1 সংখ্যক? n + 1 সংখ্যক। প্যারামিটার হচ্ছে n + 1 সংখ্যক। বিটা নট একটা। হ্যাঁ, আর পলিনোমিয়াল হচ্ছে n সংখ্যক, n সংখ্যক পলিনোমিয়াল। ওই যে 1 থেকে শুরু। ইয়েস। পাওয়ার কত থেকে শুরু? 1 থেকে। এই এখন তুমি মডেল কিবি যখন রান করবা, যদি মনে করো যে ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক লিনিয়ার না, নন লিনিয়ার, তখন তোমাকে এটার আশ্রয় নিতে হবে এইভাবে। নন লিনিয়ার হলে যেমন মনে করো ওই যে প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে প্রথমে প্রোডাকশন বাড়ে ইনক্রিজিং রেটে, তারপরে ডিক্রিজিং রেটে, স্লোপ চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। একইভাবে মনে করো কস্ট ফাংশন, কস্ট ফাংশন প্রথমে এই যে কিউবিক কস্ট ফাংশন, প্রথমে ফাংশনটা কনকেভ থাকে, অর্থাৎ ডিক্রিজিং রেটে কস্ট বাড়ে, তারপর ইনক্রিজিং রেটে কস্ট বাড়ে, ফলে এভারেজ কস্ট ইউ শেপ। ইয়েস স্যার। ইভেন এভারেজ কস্ট যদি চিন্তা করো, এভারেজ কস্ট কি লিনিয়ার? না স্যার, লিনিয়ার না। ইউ এর মতো। তো এখন যদি তুমি এভারেজ কস্ট এস্টিমেট রিগ্রেস করতে যাও, তখন তো তুমি লিনিয়ার রিগ্রেশন রান করলে তুমি মিস্টেক করবা, যেটাকে আমরা বলি স্পেসিফিকেশন এরার। এজন্য আমার ইকোনমিক থিওরি আমাকে ভালোভাবে বুঝতে হবে যে এখানে রিলেশনশিপ কেমন হবে। যেমন এডুকেশনের ক্ষেত্রে এই যে তোমার এই যে কোয়াড্রেটিক রিলেশন, আমি যতদূর সিলেক্ট করেছি, ঠিক আছে? জি স্যার। এই যে এডুকেশনের ক্ষেত্রে, তাহলে x যদি হয় এডুকেশন, আর এটা হচ্ছে এডুকেশন স্কয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে যে বিটা 1 দেখাচ্ছে যে ইনিশিয়ালি এডুকেশন 1 বছর বাড়লে আমার y যদি হয় ওয়েজ কতটুকু বাড়তেছে। আর বিটা 2 x2 x স্কয়ারের যে কোএফিশিয়েন্ট বিটা 2, সেটা বলতেছে যে আমার এডুকেশন যদি ফার্দার বাড়ে, তাইলে এবার আমার বেতন বাড়ার মাত্রাটা কতটুকু হবে। এটা নিয়ম হচ্ছে যে তোমার এডুকেশন ইয়ার অফ স্কুলিং যে রেটে বাড়ে, মানুষের ইনকাম ওই রেটে বাড়ে না। যেমন একজন পিএইচডি ডিগ্রি হোল্ডারের বেতন একজন মাস্টার ডিগ্রি হোল্ডারের বেতন হচ্ছে খুব বেশি না, অথচ কষ্টটা কিন্তু অনেক বেশি, সময় লাগে কিন্তু অনেক বেশি। পিএইচডি কমপ্লিট করতে লাগে 4 থেকে 5 বছর। তাহলে একজন মাস্টার্স পাস করে জবে ঢুকে গেছে, আর একজন পিএইচডি পাস করে জবে ঢুকলো,
দুইজনের বেতনের পার্থক্য কিন্তু খুব বেশি না, কিন্তু দুইজনের কষ্ট এবং দুইজনের পড়াশোনার যে সময় এটা কিন্তু অনেক পার্থক্য। ইয়েস স্যার। তো এই জন্য তার মানে কি, তার মানে রেখাটা কনকেভ হবে, এই যে রেখাটা কনকেভ, অর্থাৎ তোমার ইয়ার অফ স্কুলিং বাড়লে বেতন বাড়বে ঠিক, কিন্তু ডিক্রিজিং রেটে বাড়বে। কনকেভের মিনিং হচ্ছে সেটা। তাহলে ওয়েজ ইকুয়েশন, যদি ওয়েজ ইকুয়েশন হয় তাহলে তোমাকে ওখানে স্কয়ার আনতে হবে। একইভাবে এক্সপেরিয়েন্সও, মনে করো এক্সপেরিয়েন্স বাড়লে বেতন বাড়বে, কিন্তু এক্সপেরিয়েন্স যে রেটে বাড়ে বেতন সে রেটে বাড়ে না। আমার চাকরি মনে করো একটা বছর পার হওয়া মানে কি আমার এক্সপিরিয়েন্স 1 বছর বেড়েছে। আচ্ছা, এবার আরেক বছর অতিবাহিত হওয়া মানে কি এক্সপিরিয়েন্স আরেক বছর বেড়েছে। সেম রেটে কি বেতন বাড়ে নাকি প্রতি বছর? না স্যার, বেতন ওই রেটে বাড়ে না। বেতন ইভেন অনেক সময় বাড়েও না, একদম থেমে থাকে। যেমন মনে করো আমি এখন যে স্টেজ আছি আমার বেতন আর বাড়বে না, ফিক্সড হয়ে গেছে। ইভেন আমার বেতন, আমার কোনো ইনক্রিমেন্ট নাই। আমি এই যে প্রফেসরের 3য় গ্রেডের যে হাইয়েস্ট স্কেল যেটা আমি সেটা এখন পাচ্ছি। এবার আমি 3য় গ্রেডে যাওয়ার আগ পর্যন্ত আমার বেতন আর এই যে একটা বছর পার হওয়ার পরে যে বেতন বাড়ে ইনক্রিমেন্ট ওইটা আর নাই, হাইয়েস্ট স্কেলে পৌঁছার পরে। যেমন একজন ফুল প্রফেসর, এই যে ফার্স্ট গ্রেডের প্রফেসরের লামসাম বেতন হচ্ছে ৭৮,০০০, মানে বেসিক স্যালারি। এখন উনি যদি আরো 10 বছর চাকরি করেন উনার বেসিক স্যালারি আর বাড়বে না। তার মানে কি, তার মানে হচ্ছে যে বেতন তোমার এক্সপিরিয়েন্স যে রেটে বাড়ে স্যালারি ওই রেটে বাড়ে না। এই জন্য সেখানে এই যে কোয়াড্রেটিক রিলেশন থাকে। তাহলে ইকোনমিক থিওরির উপর ভিত্তি করে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। এই তাহলে কখন কি করবে, এই যে এখানে এক ইন্ডিকেশন আছে গেল। তাহলে আমাদের চ্যাপ্টার 7 এখানে শেষ। আমরা চ্যাপ্টার 8 নিয়ে একটু আলোচনা করে আজকে মানে আমাদের ক্লাস শেষ করে দিব। আচ্ছা রেদওয়ান। জি স্যার। আমার অ্যাটেন্ডেন্স শিটগুলো মানে তোমার কাছে? জি স্যার, আমার কাছে স্যার। তো এগুলো আমার কাছে কিভাবে পৌঁছাবা তুমি? স্যার আপনি মাস্টার্সের ক্লাস নিতে আসেন না স্যার শনিবার দিন? আমি শনিবারে যাব। হ্যাঁ, আমি দিয়ে দিব স্যার। এই তুমি যাবা নাকি? শনিবারে যাবা? না স্যার, এই শনিবার যাব না স্যার, নেক্সট কোনো শনিবারে দিয়ে দিব স্যার। আচ্ছা, বা এমনি যেদিন যাও জি স্যার। জসিমকে দিলে হবে। আচ্ছা ঠিক আছে। জসিম, তুমি তো আমাকে না পেলে সমস্যা না, জসিম স্যারকে দিলে হবে। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টার 7 এ মাল্টিপল রিগ্রেশন মডেল কিভাবে এস্টিমেট করে এস্টিমেশন রিলেটেড আলোচনাগুলো করলাম। এবার হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। চ্যাপ্টার 8 এই যে প্রবলেম অফ ইনফারেন্স মানে হাইপোথেসিস টেস্টিং। হাইপোথেসিস টেস্টিং এর জন্য আমরা কিসের আশ্রয় নিই? টি, এই যে টি টেস্ট। যদি সিগমার মান আননোন থাকে, সিগমার মান তো আননোন নেই, তাহলে আমরা টি টেস্ট ইউজ করি। তাহলে এখানে টি এর ফর্মুলাগুলো দেওয়া আছে। বিটা 1 এর জন্য যদি হয় বিটা 1 ক্যাপ মাইনাস বিটা 1 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর, তারপরে বিটা 2 এর জন্য বিটা 2 ক্যাপ মাইনাস বিটা 2 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর, এই যে এরকম। আচ্ছা, 4122 খারাপ বুঝি হাইপোথেসিস টেস্টিং ইতে আরেকরকম রিগ্রেশন যে যেমন এখানে ওই एग्जांपलটা আমরা আবার নিয়ে আসলাম। চাইল্ড মর্টালিটি ডিপেন্ডস অন পার ক্যাপিটা জিডিপি, জিএনপি এন্ড ফিমেল লিটারেসি রেট। এখন মনে করো আমরা যে চাইল্ড মর্টালিটি আর পার ক্যাপিটা জিডিপির জিএনপির সম্পর্কটা দেখতে চাচ্ছি। তারপরে আমার এখানে এন হচ্ছে 64, মানে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 64 কান্ট্রিজ। এখন হাইপোথেসিস নিচ্ছি, এই যে হাইপোথেসিস H0 হচ্ছে বিটা 2 = 0, মানে কি বিটা 2 0 যদি হয় এর মানেটা কি? পার ক্যাপিটা জিএনপি ডাজ নট এফেক্ট চাইল্ড মর্টালিটি, ঠিক না? ইয়েস স্যার। আচ্ছা, আর অল্টারনেট হাইপোথেসিস হচ্ছে বিটা 2 is not equal to 0, that means per capita GNP affects Y0, ঠিক আছে? জি স্যার।
এবার কি করব, টি টেস্ট করব। টি এর মান দেওয়া আছে এখানে অলরেডি, ওই যে কত -2.8187 দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে এবার এটাকে ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করব। আচ্ছা 64 n এর মান হচ্ছে 64, তাহলে n - k কত? স্যার 62 স্যার। 64 থেকে n - k 62 কেমন হবে? ভেরিয়েবল কয়টা, প্যারামিটার এস্টিমেট কয়টা এখানে? স্যার 3টা স্যার, তাহলে 61 স্যার। 61, তাহলে 61 ডিগ্রিস অফ ফ্রিডম। ডিগ্রিস অফ ফ্রিডম কত? 61। তারপরে লেভেল অফ সিগনিফিকেন্স যদি 5% হয়, অর্থাৎ টাইপ 1 এররের প্রবাবিলিটি যদি 5% হয়, 0.05, তাহলে টি এর ক্রিটিক্যাল ভ্যালু কত? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করার জন্য আমার জানতে হবে তো এটা, নাকি? জি স্যার। কত ক্রিটিক্যাল ভ্যালু কত? স্যার তো টি টেবিল থেকে বাইর করতে হবে। হ্যাঁ বের করো, নাই চোখের সামনে নাই টি টেবিল? স্যার টি টেবিল বই দেখতেছি। এই গ্রাফ দেখো। হ্যাঁ স্যার। এই যে 2, টি এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 2। ওই যে ওই পাশে 2.5% মানে কি? 2.5 মানে কি? আলফা বাই 0 এর মান, আলফা বাই 2 এর মান, 2 এর মান, অর্থাৎ টোটাল হচ্ছে 5%। তাহলে এক পাশে 2.5%, অপর পাশে 2.5%, তাহলে টি এর মান কত দেওয়া আছে ক্রিটিক্যাল ভ্যালু? 2 স্যার। 2। ওই বই দেখে, তাহলে 2 টেল যদি কি বলে এটাকে 2 টেল টেস্ট হয়, তাহলে টি এর মান হচ্ছে 2। তাহলে আমরা ওখানে কত পাইছি টি এর মান? -2.8। তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? অ্যাকসেপ্টেড স্যার। অ্যাকসেপ্টেড। ইভেন টি এর মান যদি, এটা যদি 1 টেল টেস্ট হয়, 1 টেল টেস্ট, অর্থাৎ 5% পুরোটা একদিকে। ইয়েস স্যার। আচ্ছা সেক্ষেত্রে এখন বলো আমাকে 1 টেল টেস্ট হলে কি রকম হতে পারে? স্যার আমরা তো স্যার এখানে গ্রেটার দেন বলি না স্যার, গ্রেটার দেন ইকুয়াল বলি না। না আমরা বলি না, আমরা 1 টেল টেস্ট হলে আমরা এই গ্রেটার দেন ইকুয়াল সেটাকে কি বলতে পারি? যে বিটা 2 কি এখানে বিটা 2 = 0 না, কত হতে পারে? কি রকম লিখতে পারি আমরা? তখন তোমার এটা আসলে এই নাল হাইপোথিসিস এখানে এটা 1 টেল হওয়াটাই বেটার, ঠিক আছে? কিভাবে স্যার? হ্যাঁ কেন আমি বলি, আমরা কাকে নিয়ে কার এফেক্ট দেখতে চাচ্ছি? জিএনপি না স্যার? হ্যাঁ পার ক্যাপিটাল জিএনপি বাড়লে চাইল্ড মর্টালিটি বাড়ে না কমে? ইনটিউশন কি বলে, কমে তো নাকি? হ্যাঁ স্যার কমে স্যার। অর্থাৎ নেগেটিভ রিলেশনশিপ, এই তো? হ্যাঁ স্যার ইনভার্স। ঠিক আছে। জি স্যার। তাহলে তো আমার না এই অল্টারনেট হাইপোথিসিস যেটা H1 তো এরকম হওয়া উচিত যে লেস দেন 0 নাকি? স্যার লেস দেন 0। প্রথমটা হচ্ছে মনে করো ইকুয়াল টু 0 বা গ্রেটার দেন 0 বললাম আমি, তাহলে অল্টারনেট হাইপোথিসিস হবে আমার কি? লেস দেন 0। লেস দেন 0। তো লেস দেন 0 হলে টেস্ট কোন দিকে যাচ্ছে? লেফটে না? হ্যাঁ স্যার নেগেটিভের দিকে। তাহলে 5% পুরোটা লেফটে যাবে। 5% পুরোটা লেফটে গেলে ওই যে উপরে দেওয়া আছে t সমান -2.82, তাহলে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 2.82, ঠিক আছে? জি স্যার। 2.82 যদি হয়, এখানে এখন দেখো এটা 0 রেখে এটা যদি 2.82 এই যে লেস দেন 0 ধরি, 2.82 ক্রিটিক্যাল ভ্যালু কত? 2.82। এবার তুমি টি এর মান এর সাথে কম্পেয়ার করো, 2.81 আছে। আমার যে ক্যালকুলেটেড ভ্যালুটা ছোট না ইন অ্যাবসলিউট সেন্স? হ্যাঁ স্যার। তাহলে এখানে কিন্তু এবার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হচ্ছে, রিজেক্টেড হচ্ছে না। হ্যাঁ স্যার। এই তখন তো স্যার পার ক্যাপিটাল জিএনপির উপর নির্ভর করে না স্যার? হ্যাঁ মর্টালিটি এরকম আর কি।
তাহলে স্যার এই ক্ষেত্রে কি স্যার আমরা টোটাল টেস্ট না করে ওয়ান টেল টেস্ট করব? না না, এটা তো আমরা গায়ে জোরে করবো না। আমাকে যেভাবে ইন্ডিকেশন দেয় আর কি, বা আমার কি বলে এটাকে, আমার হাইপোথেসিস বা আমার ইনটিউশন আমাকে যেভাবে গাইড করে আমি ওইভাবে করবো। টোটাল টেস্ট করতে হবে সবসময়, নট নেসেসারিলি। যুক্তি যদি বলে যে ওয়ান টেল টেস্ট করতে, আমি ওয়ান টেল টেস্ট করবো। স্যার এটা কি স্যার ওই হাইপোথেসিস দেখে বুঝবো স্যার? হ্যাঁ, হাইপোথেসিসটা আমি নিজে তৈরি করব, আর আমার হাইপোথেসিস অনুযায়ী এ টেস্ট হবে, ওয়ান টেল হবে নাকি টু টেল হবে। ওয়ান টেল টেস্ট হবে নাকি টু টেল টেস্ট হবে, অল্টারনেট হাইপোথেসিস অনুযায়ী ডিরেকশনটা নির্ধারণ করা হয়। বুঝা গেছে? জি স্যার। যখন অল্টারনেট হাইপোথেসিস যদি হয় নট ইকুয়াল টু তখন টু টেল টেস্ট। অল্টারনেট হাইপোথেসিস অনুযায়ী করতে হবে। আচ্ছা গেল। তারপরে আসো, এই হাইপোথেসিস টেস্টিং এর জন্য একটা অ্যাসাম্পশন নিতে হয়। কি অ্যাসাম্পশন মনে আছে? নরমালিটি অ্যাসাম্পশন। হ্যাঁ, ঠিক আছে, নরমালিটি অ্যাসাম্পশন। কেন কার নরমালিটি? ইউআই এর নরমালিটি। ঠিক আছে, এই যে আমরা হাইপোথেসিস করব, এই যে হাইপোথেসিস টেস্ট করব, এই হাইপোথেসিস টেস্টিং এর জন্য নরমালিটি অ্যাসাম্পশন নিতে হয়। ইভেন এই যে কনফিডেন্স ইন্টারভ্যাল বিটা 2 এর জন্য, এই যে এখানে কনফিডেন্স ইন্টারভ্যাল গঠন করা হয়েছে। কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলাই আগের মতোই, বিটা 2 ক্যাপ মাইনাস টি আলফা বাই 2 স্ট্যান্ডার্ড এরর বিটা 2 ক্যাপ, এই যে এইভাবে আগের মতো, এবং ইন্টারপ্রিটেশনও আগের মতো। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল এবং হাইপোথেসিস টেস্টিং এর জন্য আমাদের নরমালিটি অ্যাসাম্পশন লাগবে। তার ইউআই এর, অর্থাৎ আমাদের অ্যাসাম্পশন হচ্ছে ইউআই ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড। ইউআই ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড with zero mean and sigma square variance। ঠিক আছে, এই যেটা UI is normally distributed with zero mean and sigma square variance। তাহলে আমি নরমালিটি অ্যাসাম্পশন নেওয়ার পরে আমি হাইপোথেসিস টেস্টিং করতে পারবো, কিন্তু আদৌ নরমাল কিনা সেটা তো আমার যাচাই করা উচিত। নরমাল ডিস্ট্রিবিউশন, নরমালিটি অ্যাসাম্পশন নিলাম, এখন ইউআই আদৌ নরমাল কিনা যাচাই করতে হবে না? যাচাইয়ের জন্য আমরা তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে? একটা হচ্ছে রেসিডুয়াল প্লট, এই যে এখানে রেসিডুয়াল প্লট দিলাম। তাহলে নিচে হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে 0, 40, 80, -40, -80 এগুলো কিসের মান? ইউ ক্যাপের মান। আর ভার্টিক্যাল অ্যাক্সিসে 0, 2, 4, 6 এগুলো কি? এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হচ্ছে, এটা হুবহু নরমাল না হলেও কিছুটা তো বেল শেপের মতো মনে হচ্ছে নাকি? জি স্যার। এবার সেটা যাচাই করার জন্য আমরা ওই যে জার্ক-বেরার টেস্ট দেখব। জার্ক-বেরার টেস্টের কথা মনে আছে? হ্যাঁ স্যার। যে ইকুয়াল টু কত মুখস্থ বলো তো দেখি? এটা মনে নেই। যে ইকুয়াল টু n multiplied by 3 divided by 6। তারপরে কি প্লাস কি ওই যে কে মাইনাস 3 একটা আছে না? না 3 বলছে, মানে প্রথমটা হচ্ছে যে এস মানে হচ্ছে কি এসকিউনেস। ভুলে গেছো নাকি? জার্ক-বেরার টেস্ট পড়েছিলাম না চ্যাপ্টার 5 এ। নরমালিটি টেস্ট করার জন্য Yes sir, n into s square divided by 6 plus k minus 3 divided by 24। তো ফর্মুলাটা সামনে আছে? হ্যাঁ স্যার, আছে স্যার। আচ্ছা, ফর্মুলা যদি থাকে, ক্যালকুলেটর যদি থাকে, তাহলে তুমি চেক করে দেখতে পারো। এটা কোথায়, চ্যাপ্টার 6 এ নাকি চ্যাপ্টার 5 এ? এটা জার্ক-বেরার টেস্ট চ্যাপ্টার 5 এ স্যার। চ্যাপ্টার 5 এ। স্যার এখানে তো স্যার স্ক্রিনে স্যার মান দেওয়া আছে। হ্যাঁ, মান তো এখানে দেওয়া আছে। তাহলে s স্কয়ার ডিভাইডেড বাই 6, তাহলে স্ক্রিনে মান s এর মান কত দেওয়া আছে? স্যার 0.2275।
7575 মনে করো আমি তোমাকে এই স্কিনেসটা দিব, তারপরে জার্ক বেরাটেসটা কি আছে k-3 না? হ্যাঁ স্যার k-3 এর মান কত দেওয়া আছে? 2.94। yes স্যার 3 এর কাছাকাছি, কিন্তু 3 এর কাছাকাছি 3 হলে বরাবর নরমাল ডিস্ট্রিবিউশন, তাহলে 3 এর কাছাকাছি হলে নরমাল ডিস্ট্রিবিউশন বলা যায়। তাহলে এই যে স্কিউনেস কিউটোসিস ব্যবহার করে আমরা যার বেরা, ওই যে এখানে n এর মানও দেওয়া আছে, স্যাম্পল সাইজ কত? 164 yes স্যার নাকি না? অবজারভেশন হচ্ছে 64। তাহলে n এর মান লিখবো 64। তাহলে ফর্মুলা ফেলে দেখবা, তুমি চেক করে দেখতে পারো ওই যে জার্ক বেরার মান 0.5594705 আসে কিনা। স্যার k-3 কি হোল স্কয়ার? হ্যাঁ k-3 হোল স্কয়ার। আচ্ছা এখানে নরমালিটির ক্ষেত্রে এখন আমার কি হবে, হাইপোথিসিস কি হবে? নাল হাইপোথিসিস কি? Sir, UI is not normal. হ্যাঁ UI is not normally distributed. নাল হাইপোথিসিস হচ্ছে UI is not normally distributed. S0 স্যার জার্ক বেরার কি স্যার আইডিয়াল মান 0 স্যার? স্কিউনেস কত? স্কিউনেস মানে হচ্ছে বঙ্কিমতা, মানে বক্র হবে না। তাহলে নরমাল ডিস্ট্রিবিউশনের স্কিউনেস হয় 0, ঠিক আছে? তাহলে 0 s স্কয়ার মানে 0 স্কয়ার, 0 স্কয়ার তার মানে 0/60। আচ্ছা তারপরে নরমাল ডিস্ট্রিবিউশনে কিউটোসিস হয় 3, তাহলে 3 - 3 হচ্ছে 0, 0/24 0, তাহলে জার্ক বেরার আইডিয়াল মান হচ্ছে 0। তাহলে এখন জার্ক বেরার মান যেটা পাইছি এটা হচ্ছে 0.55, এটা তো তাহলে স্যাম্পল ভ্যালু, তাহলে এটা পপুলেশনের ক্ষেত্রেও এটা 0 এর কাছাকাছি কিনা, এই যে 0.55 এটা ক্লোজ টু 0 কিনা। তো ক্লোজ টু 0 কিনা এর জন্য আমরা কি করব, হাইপোথিসিস টেস্ট করব। তাহলে এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে? জার্ক বেরা গাইস্কার ডিস্ট্রিবিউশন ফলো করে। হ্যাঁ স্যার দুটো ঠিক আছে, তাহলে আমার হাইপোথিসিস হচ্ছে UI is normally distributed, ঠিক আছে? জি স্যার আচ্ছা তাহলে এই নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড হয়, রিজেক্টেড হয়, তাহলে নরমাল ডিস্ট্রিবিউশন নাই। রিজেক্টেড কখন হবে? যদি পি ভ্যালু ছোট হয়। ওই নিচে প্রবাবিলিটি দেওয়া আছে, প্রবাবিলিটি মানে হচ্ছে পি ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি কাইস্কের টেবিলে গিয়ে ক্রিটিক্যাল ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করতে পারি, এই এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে যে পি ভ্যালু যদি দেয়া থাকে তাহলে আর স্ট্যাটিস্টিক্যাল টেবিলে যাওয়ার দরকার নেই। আমার পি ভ্যালু কত? 0.75, 1 এর কাছাকাছি। তাহলে পি ভ্যালু যত বড় হবে নাল হাইপোথিসিস তত অ্যাকসেপ্টেড হবে। তাহলে নাল হাইপোথিসিস কি? অ্যাকসেপ্টেড। তাহলে আমি কি কনক্লুশন দাঁড় করাবো? যে UI নরমালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? আরেকবার বলুন স্যার। আমার নাল হাইপোথিসিস কি? UI নরমালি ডিস্ট্রিবিউটেড, তাই না? স্যার UI নরমালি ডিস্ট্রিবিউটেড। এই হাইপোথিসিস রিজেক্ট করব কখন? যদি পি ভ্যালু ছোট হয়। আচ্ছা টেস্ট স্ট্যাটিস্টিক কি জার্ক বেরা, পি ভ্যালু যত ছোট হবে টেস্ট স্ট্যাটিস্টিক তত বড় হবে। টির মতো মনে করো না। জি স্যার আর টেস্ট স্ট্যাটিস্টিক যত ছোট হবে পি ভ্যালু তত বড় হবে। এই যে এখানে দেখো জার্ক বেরার মান কত? 0.55, আর প্রবাবিলিটি কত? অনেক বড়, 0.75। পি ভ্যালু মানে হচ্ছে যে ওই যে আলফার এক্সাক্ট লেভেল অফ আলফা আর কি, এটা এক্সাক্ট লেভেল অফ সিগনিফিকেন্স। পি ভ্যালু মানে প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি বড় মানে হচ্ছে যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। আর নাল হাইপোথিসিস কি ছিল? UI is normal distributed. নরমালি ডিস্ট্রিবিউটেড।
তার মানে ওটা অ্যাকসেপ্টেড, তার মানে আমার ইউআই নরমালি ডিস্ট্রিবিউটেড প্রমাণিত। বুঝছি স্যার। স্যার জেবি ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড আর ইউআই ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড, সেম কথা। জেবি না ইউআই। জেবিটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক, টি এর মতো, এফ এর মতো, বুঝতে পেরেছো? না স্যার ক্লাস নোট করছিলাম ওখানে এইচ নট লেখা আছে জেবি ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড। না 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 না, ওরকম যদি আমি বলে থাকি ভুল বলেছি, আর তুমি যদি আমি না বল, তুমি লিখলে তুমি ভুল লিখেছো, যে কারো ভুল। A0 হচ্ছে যে ইউআই নরমালি ডিস্ট্রিবিউটেড, জেবি না। স্যার আমার খাতায় সেম লেখা আছে। কি লেখা? স্যার জেবি ইজ নট নরমালি না ডিস্ট্রিবিউটেড। না, জেবি নরমাল, জেবি হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিকের নাম। টি নরমালি ডিস্ট্রিবিউটেড বলি আমরা না স্যার। না স্যার স্যার টি আমরা বিটার ক্ষেত্রে বলি ইউআই নরমালি ডিস্ট্রিবিউটেড এখানে। বুঝছি স্যার। আচ্ছা স্যার স্টার্ট মান যদি 0 এর থেকে বেশি আসে? 0 থেকে তো বেশি এসছে এখানে, 0 থেকে বেশি না স্যার মানে আসলে 1 আসলে স্যার 1 আসুক যাই আসুক, আমার ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করব। আর ক্রিটিক্যাল ভ্যালু যদি পি ভ্যালু দেওয়া থাকে তাহলে ক্রিটিক্যাল ভ্যালু কম্পেয়ার করার দরকার নেই, সরাসরি আমি মন্তব্য করতে পারি। ওখানে জার্ক বেরার মান যাই আসুক, তুমি ওই যে পি ভ্যালুটা দেখবে, পি ভ্যালু যদি 5% এর সাথে বড় হয়, 0.05 এর থেকে বড় হয়, তাহলে তোমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এটা তো 0.05 থেকে অনেক বড়। ঠিক আছে। That means you can more readily accept the null hypothesis. বুঝছি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ANOVA টেস্ট, ANOVA টেবল। যেমন এই যে টি দিয়ে আমি কি বুঝা, টি দিয়ে আমরা কি করি, টি হচ্ছে ইন্ডিভিজুয়াল হাইপোথিসিস টেস্টিং। যেমন বিটা 2 এর মান 0 কিনা এই টেস্ট যদি করা হয়, বিটা 2 হচ্ছে একটা প্যারামিটার তাই না? ঠিক আছে। কোন ভেরিয়েবলের প্যারামিটার? পিএনজি এর, পিজিএনপি এর। আচ্ছা, আর বিটা 3 কার প্যারামিটার? লিটারেসি রেটের নাকি? ঠিক আছে। এখন আমাকে যদি বলা হয় এরকম কেস যে জিএনপি এবং লিটারেসি রেট সম্মিলিতভাবে কোনোটাই চাইল্ড মর্টালিটিকে এফেক্ট করে না, তাহলে তো আমি একসাথে বলতেছি যে বিটা 2 বিটা 3 সবগুলাই 0 নাকি? জি স্যার। তাহলে বিটা 2 বিটা 3 সব কোএফিসিয়েন্ট 0, এই টেস্ট করাকে এটাকে বলা হয় ওভারঅল টেস্ট। এই ওভারঅল টেস্টটা করা হয় এফ টেস্টের মাধ্যমে। যেমন দেখো এই যে এখানে একটা কে ভেরিয়েবল রিগ্রেশন মডেল, যেখানে স্লোপ কোএফিসিয়েন্ট কয়টা? বিটা 2 থেকে বিটা কে পর্যন্ত। তাহলে আমি নাল হাইপোথিসিস নিলাম বিটা 2 থেকে বিটা কে পর্যন্ত সবাই 0, তার মানে x2 x3 এভাবে xk পর্যন্ত কোনো x y কে এফেক্ট করে না। তার মানে কি y এর মান বিটা 1 এর সমান হবে। এটাই তো নাল হাইপোথিসিস নাকি? জি স্যার। তাহলে অল্টারনেট হাইপোথিসিস কি হবে? যে নাল হাইপোথিসিস ইজ নট ট্রু, মানে বিটা 2 বিটা 3 বিটা কে সবাই একসাথে 0 হবে না, হয়তো একটা 0 একটা নন 0 এরকম হবে। এই যে নট অল স্লোপ কোএফিসিয়েন্টস আর সাইমালটেনিয়াসলি ইকুয়াল টু 0। তাহলে সকল কোএফিসিয়েন্ট একসাথে 0 এরকম টেস্ট করতে বললে এটাকে বলা হয় ওভারঅল টেস্ট। তখন টি টেস্ট হবে না, তখন হবে এফ টেস্ট। এবং আসলে এফ টেস্ট সবচেয়ে ভ্যালিড হচ্ছে মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে। আমরা যে আগে দেখাইছি টু ভেরিয়েবল রিগ্রেশন মডেল, সেখানে এফ টেস্ট এক ধরনের অ্যাবসার্ড, সেখানে টি টেস্টে যথেষ্ট। একটা ভেরিয়েবল সেখানে কিসের আবার এফ টেস্ট? এবং সেখানে মনে আছে মজার বিষয়, টি কে স্কয়ার করে দিলে এফ পাওয়া যায়, কারণ ভেরিয়েবল তো একটাই, এই জন্য। এখানে ওই ঘটনা ঘটবে না। তাহলে এফ এর অ্যাজ ইউজুয়াল ফর্মুলা কি?
MSS of ESS divided by MSS of RSS. তাহলে MSS কিভাবে পাওয়া যায়? ESS কে ডিগ্রিস অফ ফ্রিডম k-1 দিয়ে ভাগ দিব, আর RSS এর ডিগ্রিস অফ ফ্রিডম n- কে দিয়ে RSS কে ভাগ দিলে n- এই যে MSS of RSS পাওয়া যাবে। আচ্ছা, আমরা টেবিলটা দেখেছিলাম f এর ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে গেলে ডিগ্রিস অফ ফ্রিডম কয়টা লাগে? দুইটা লাগে। একটা হচ্ছে নিউমেরেটরের ডিগ্রিস অফ ফ্রিডম k-1, আর একটা হচ্ছে ডিনোমিনেটরের ডিগ্রিস অফ ফ্রিডম n-k। তাহলে আলফার মান মনে করো 5%, এটা ধরে আমরা f এর ক্রিটিক্যাল ভ্যালু বের করব। আর আমাদের মডেল থেকে আমরা f এর ক্যালকুলেটেড ভ্যালু বের করব। এরপর আমরা তুলনা করব, ক্যালকুলেটেড ভ্যালু যদি বড় হয় নাল হাইপোথিসিস রিজেক্টেড। এই যে এখানে আমরা এনোভা টেবিল গঠন করলাম আগের মতো। তাহলে ESS সমান কত? 3 ভেরিয়েবল রিগ্রেশনের ক্ষেত্রে ESS হচ্ছে β2 ক্যাপ সামেশন অফ y x2 প্লাস β3 ক্যাপ সামেশন অফ y x3। আর 3 ভেরিয়েবল রিগ্রেশন মডেলের ক্ষেত্রে ESS এর ডিগ্রি অফ ফ্রিডম কত? k-1, মানে 3 - 1, সেটা কত? 2। তাহলে এবার ওই যে ESS কে 2 দিয়ে ভাগ দিব, ওই যে সর্বশেষ ওই যে MSS লাস্ট কলাম। আচ্ছা, এবার RSS এর বিষয়। RSS কত? RSS হচ্ছে সামেশন অফ u ক্যাপ স্কয়ার। এবার তার ডিগ্রি অফ ফ্রিডম কত? n-k, k এর মান কত? 3। তাহলে n-3 দিয়ে ভাগ দিব, তার মানে সিগমা ক্যাপ স্কয়ার। এবার RSS কে যদি আমি MSS of RSS divided by MSS of ESS, এটা হচ্ছে f। এই যে f এর ফর্মুলা, ESS কে তার ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ, RSS কে তার ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ, এই দুটার রেশিও। ঠিক আছে? তাহলে প্রথমে এখন দেখো MSS of ESS কত, নিচের টেবিলটাতে দেখো 1,28,681, সেটা লিখলাম ওই যে উপরে f। তারপরে নিচে হচ্ছে আর এর MSS of RSS কত? 1,742 নাকি? এই দুটাকে ভাগ দিলে হয় 73। এমনি খালি চোখে দেখা যাচ্ছে f এটা সাফিশিয়েন্টলি লার্জ। এখন তুমি ওই যে টেবিলে গিয়ে দেখো ডিগ্রিস অফ ফ্রিডম, এখানে উপরে ডিগ্রিস অফ ফ্রিডম কত? নিউমেরেটরের ডিগ্রিস অফ ফ্রিডম কত? এই যে এটার MSS of ESS এর ডিগ্রিস অফ ফ্রিডম কত? 2 না? 2 স্যার। তাহলে 2 আর একটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম 61.05 এর জন্য ওই যে টেবিলে গিয়ে দেখো, বই উল্টাও, f এর ক্রিটিক্যাল ভ্যালু কত দেখো, কুইকলি বের করো, বইয়ের শেষে কি আছে? এটা কি DF এরটা লাগবে স্যার? কোনটা? f test ডিগ্রিস অফ ফ্রিডম 2 স্যার। f test FTS 880 নম্বর পেজে দেখো, ওখানে 9 পর্যন্ত আছে ডিগ্রিস অফ ফ্রিডম ডিনোমিনেটরের প্রথম পেজে। তারপরে দ্বিতীয় পেজে যাও,
আমাদের 61 না, হ্যাঁ স্যার এখানে 60 আছে, 60 দেখো 60 তে, হ্যাঁ স্যার পাইছি স্যার 60 তে যেটা এখন 61 বরাবর নাই, 60 আছে, 120 আছে, 60 টা দেখলে আমরা আন্দাজ করতে পারবো 60 ডিগ্রিস অফ ফ্রিডম। আর ওইদিকে নিউমেরেটরে ডিগ্রিস অফ ফ্রিডম কত, 2 না? 2 স্যার। তাহলে তুমি লাইনের ওই যে তোমার 3 নম্বর কলামে যাবা। তাহলে 3 নম্বর কলামে যে তোমার প্রথম কলামটা হচ্ছে যে প্রবাবিলিটি মানে আলফার মান। আলফার মান যদি 0.05 হয় তাহলে 3 নম্বর কলামে এফ এর মান কত, 3.15 না? হ্যাঁ স্যার 3.15। আর 120 বরাবর যাও, তাহলে 120 বরাবর কত, 3.05 না, 07 না? 07 স্যার। তাহলে 2 এর মাঝামাঝি হবে। তো 2 এর মাঝামাঝি তার মানে 3.7 থেকে একটু বড় আর 3.15 থেকে একটু ছোট। মনে করো 3.10 ধরো। হ্যাঁ স্যার অ্যারাউন্ড 3.10। তো 3.10 হলে 73, এটা বিশাল গ্যাপে বড় না অনেক। তার মানে সকল প্যারামিটার 0, বিটা 2 বিটা 3 সবগুলা 0, এই নাল হাইপোথিসিস রিজেক্টেড with high significance null hypothesis rejected। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তার মানে কি সব প্যারামিটার, সব স্লোপ কোএফিশিয়েন্ট একসাথে 0 না। তাহলে এই পর্যন্ত আমরা এখানে শেষ করলাম সিলেবাস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার পরীক্ষায় স্যার কোন কোন টেবিলগুলো স্যার প্রিন্ট করে নিয়ে যাব? পরীক্ষায় এফ টেস্ট, টি টেস্ট এই দুটো নিলে হবে। স্যার ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর যদি না নেওয়ার দরকার হয়, আমি যদি কোশ্চেন এরকম না দিই তাহলে আমি বলবো না নেওয়ার জন্য, আমি বলে দেবো। ওকে স্যার। ঠিক আছে? ইকোনমেট্রিক্স পরীক্ষার আগে স্যার 2-3 দিন বন্ধ আছে স্যার, এর আগে একটা স্যার রিভিউ ক্লাস নিয়ে স্যার। তোমরা রিভিউ ক্লাস, আমি তো মুখস্থ নিব না, তোমাদেরকে বলতে হবে কি কি কোন কোন জায়গায় সমস্যা। ঠিক আছে? আমি মনে করো ফ্লোর ওপেন করব, তোমরা বলবা যে এই জিনিসটা বুঝি নাই, বুঝাই দেন, ঠিক আমি আছে বুঝাই দিই। ঠিক আছে? জি স্যার জি স্যার। হ্যাঁ ওরকম, কারণ আমি কি মুখস্থ কি পড়াবো, পুরো সিলেবাস পড়ানো যেতে ঝামেলা, তাই না? জি স্যার বুঝছি স্যার। আমরা আমাদের প্রবলেম নিয়ে আসছি স্যার। হ্যাঁ, তোমাদের যে এখানে প্রবলেম আছে ওখানে অ্যাড্রেস করবো। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। অনেক কোশ্চেন করো, সমস্যা না, আমি ফ্রি আছি। স্যার ওই ক্লাস টেস্টের অ্যাসাইনমেন্ট স্যার, ওটার নাম্বার কিভাবে কি করবেন স্যার? ওটা টেনশন করার দরকার না, আমি অ্যাসাইনমেন্টটা দিব, অ্যাসাইনমেন্ট না দিলে আমাকে রিমাইন্ডার দিবে, আমি ভুলে যাই। জি স্যার ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।